বাসর ঘরে বসে আছি। আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়ন্তীর সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল সদ্য বিয়ে করা স্বামী ইফাজ চৌধুরীর। একটু আগে একটা আন্টি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেছিল, এই মেয়েকে ইফাজ তো ইফাজের পছন্দে বিয়ে করেনি। ইফাজের তো আমাদের প্রিয়ন্তীর সাথে প্রেমের সম্পর্ক ছিল, প্রিয়ন্তীর অন্য জায়গায় বিয়ে করে নিল, তাই ইফাজ এই মেয়েকে বিয়ে করে নিল জেদ করে, পছন্দ করে না। শুনলাম প্রিয়ন্তী নাকি আবার নতুন বইয়ের বান্ধবী ছিল। প্রিয়ন্তী বিয়ে করে নিল বললে ভুল হবে, আমিও জানতাম প্রিয়ন্তীর ইফাজকে খুব ভালোবাসতো। ইফাজের ফুফাতো বোন ছিল প্রিয়ন্তী, কিন্তু দুদিন আগেই অন্য একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিল। ইফাজ সহ্য করতে পারেনি, হয়তো ভেবেছিল আমি সবটা জানি, তাই তো আমাকে শাস্তি দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আমাকে বিয়ে করেনি, আমার পরিবারের কাছ থেকে কিনে এনেছে। এত ভারী লেহেঙ্গা, এত সাজ গহনা, সব কিছু মিলিয়ে আমার অস্বস্তি লাগছে। 9টার দিকে আমাকে সুন্দর ফুলে সজ্জিত বিছানায় বসিয়ে দিয়ে গেছে। এখন বাজে 1:19। এই 4 ঘন্টা যাবৎ বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। হঠাৎ হাসির আওয়াজ আর কথা শুনে মনে হলো কেউ রুমে আসতেছে। ইফাজের 2 দুলাভাই টেনে ইফাজকে নিয়ে আসছে। এসেই দরজা বাহির থেকে লক করে দেয়। আমি খুব ভয় পাচ্ছি। ইফাজ এসে টেনে হিঁচড়ে নিচে ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ইফাজের এমন অগ্নিরূপ দেখে। আমার কিছু বলার সাহস হচ্ছে না। আমি কোনো দোষ করেছি বলে মনে হচ্ছে না। দোষ তো একটাই, আমি প্রিয়ন্তীর বেস্ট ফ্রেন্ড। তোদের মেয়ে জাতকেই আমি ঘৃণা করি। আমি উত্তর দিতে দেরি করিনি। আপনি সে নারীর সন্তান। থাপ্পড়টা আমার উপর পড়তেও দেরি করেনি। আমার মাকে নিয়ে কথা বলার সাহস পাস কোথায়? তোর এই নষ্ট ফ্রেন্ড যেমন ছিল, তুইও এমনই হবি, সব জানতি তুই, তাও আমাকে বলিসনি কেন বল? আমি কিছুই জানতাম না। এবার ইফাজ আমার দিকে এগিয়ে এসে বলল, তুই তো এমনই, তোর মুখ দিয়ে সত্যি বের হবে নাকি? কষ্ট কাকে বলে এখন থেকে বুঝতে পারবি। তোরা দুজন মিলে আমার বুকে যে আগুন জ্বালিয়েছিস, সেই আগুনে তোকে পড়তে হবে। স্বামীর অধিকার নিয়ে কখনো আমার আশেপাশে আসবি না। বলার অনেক কিছু ছিল, কিন্তু কিছুই বলতে পারিনি। তার আগে রুমের জিনিসপত্র ভাঙা শুরু হয়ে গেল। আমি ফ্লোরে পড়ে আছি, সারা রুমে ছড়িয়ে আছে কাঁচ ভাঙা। ভয়ে উঠতেছিও না। ইফাজ সিগারেট হাতে নিয়ে বেলকনিতে দাঁড়ায়। হয়তো কষ্টগুলো সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিতে চাচ্ছে, কিন্তু আধ্য কি সম্ভব কষ্টগুলো উড়িয়ে দেওয়া? আমি অতসী রহমান, বাবা স্কুল শিক্ষক, কয়েক বছর ধরে বিছানায় পড়া। আমরা 3 বোন। বাবা অসুস্থ হওয়ার পর আমাদের সংসার চালানোটা কষ্ট হয়ে ওঠে অনেক। খুব কষ্টে এইবার উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছি অতসী। ছোট 2 বোন, শিমু, নীলু, 2 বোন ক্লাস 9-এ পড়ে। অভাবে সংসার, তাই তো টাকার গরম দেখিয়ে ইফাজ খুব আয়েশ করেই কিনে বিয়ে করেছে অতসীকে। অতসী দেখতে অনেক সুন্দর। গায়ের রং দুধে আলতা, গোলাপি আভা ছড়িয়ে আছে গায়ের রঙে। ঘন কালো চুলগুলো কোমর ছুঁয়ে আছে। যে কেউই দেখলে ভীষণ পছন্দ করবে। প্রিয়ন্তীও দেখতে অতসীর মতোই সুন্দর ছিল। দুজনকে তো সবাই বোনই ভাবতো। খুব ভালো সম্পর্ক ছিল দুজনের, কিন্তু হঠাৎ কি হলো এখন যেন বুঝে উঠতে পারেনি অতসী দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রেমের প্রস্তাব অনেক পেয়েছে, কিন্তু বিয়ের পর স্বামীকে ভালোবাসবে বলেই তো এখন পর্যন্ত কোনো প্রেমের অভিজ্ঞতা নেই। ক্লাস 1 থেকেই প্রিয়ন্তী আর অতসী একসাথে পড়ে। যদি কোনো সমস্যা হতো দুজন মিলে সব সামলে নিত। প্রিয়ন্তী অতটা চঞ্চল না, অতসী অনেক চঞ্চল স্বভাবের। প্রথম প্রিয়ন্তী খুব ভয় পেত। ইফাজ মামাতো ভাই হলো ও যখন ইফাজের সাথে কথা বলতে ভয় পেত, বারবার অতসীর জামার কোনায় ধরে রাখত। আস্তে আস্তে প্রিয়ন্তীও চঞ্চল স্বভাবের হয়ে গেল। কতবার বকুলতলায় প্রিয়ন্তী ইফাজের সাথে কথা বলেছে। অতসী পাহারাদার হিসেবে তো সবসময়ই ছিল। ভাবতেই কেমন লাগে, একসময় নিজের স্বামীকে প্রেম করতে সাহায্য করেছি।
এসব ভাবতেই কখন ঘুমিয়ে পড়লাম তা মনে নেই। কারো কোলে নিজেকে আবিষ্কার করলাম। ইফাজ কোলে তুলে বিছানায় নিয়ে জোরে ফেলে দিল। ঘটনা বুঝতে 5 মিনিট 5 সময় লেগেছে। এত জোরে ফেলেছে মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে। বাহির থেকে দরজা নক করতেছে, বুঝতে পারলাম এই জন্যই ইফাজ আমাকে এনে বেডের মধ্যে ফেলে দিয়েছে। ইফাজ মনে হয় আমাকে অনেকবার ডেকেছে, আমি উঠি নাই তাই এমনটা করলো। আমি বড্ড ঘুম পাগলি। ইফাজ বাহির থেকে কথা বলে এসে আমাকে ঝাঁঝালো কণ্ঠে বলল, ফ্লোরের এইগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিচে যাও। কাউকে কিছু বললে বুঝবি তোর সাথে কি হয়। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। বাধ্য মেয়ের মতো উঠে সব কিছু পরিষ্কার করলাম। হাতের অনেক জায়গায় কেটেও গেছে। ভাঙা কাচের টুকরো তুলতে গিয়ে হঠাৎ দেখতে পেলাম কতগুলো ছবি। ছবিগুলো হাতে নিতেই দেখলাম প্রিয়ন্তী আর ইফাজের ছবি। ইফাজ মনে হয় মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছে। ছবিগুলো আমাকে টুকরোগুলো একসাথে করে দেখতে হলো। সব কিছু ফেলে দিলাম, কিন্তু ছবিগুলো নিজের কাছেই রেখে দিলাম। লাগেজ থেকে রেড কালার একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে শাড়ি পরবো, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কোনো মতো পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ইফাজের বড় বোন রিমি আপু এসেছে আমাকে নিয়ে যেতে। সাথে সাথে ইফাজ রুমে ঢুকছে। আমাকে অবস্থায় দেখে আপু হাসতে হাসতে শেষ, কিন্তু ইফাজ একবারও ফিরেও দেখলো না। যাক, বাঁচা গেল, আপু এখন শাড়ি পরিয়ে দিবে। আপু আমাকে নিয়ে নিচে গেল। কারো মুখে তেমন হাসি নাই। যেতেই ইফাজের ফুপি বলল, টাকা দিয়ে কিনে ছেলে আমাদের বিয়ে করেছে। ইফাজের মা তো বিয়ের নাম শোনার পর থেকেই ঘর থেকে বের হয় না। আবার ছেলের কথা ভেবে বিয়েতে নাও করতে পারেনি। ছেলের এমন অবস্থায় বিয়ে করাটা আবশ্যক বলে মনে করেন উনি। নতুন বইয়ের মুখখানাও এখনও দেখেনি ইফাজের মা তানিয়া। প্রিয়ন্তীকে বেশ মনে ধরেছিল ইফাজের জন্য, কিন্তু বিয়ের আগেই এমন করে অন্য কারোর সাথে পালিয়ে যাবে তা মোটেও কাম্য ছিল না। প্রিয়ন্তীকে ছোট থেকেই খুব পছন্দ ছিল তানিয়া বেগমের। অতসী সামনে এসে বসতেই মুখ পাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে তানিয়া বেগম। রিমি এটা বুঝতে পেরে অতসীকে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। খাবার টেবিল জোর করে ইফাজকে অতসীর পাশে বসিয়েছে। ইফাজ বোনের জামাইদের কিছু বলতেও পারছে না। রিমির জামাই মাঝখান থেকে বলে উঠল, নেও শালাবাবু, এবার বউকে খাইয়ে দাও। খাবার টেবিলে জোর করে ইফাজকে অতসীর পাশে বসিয়েছে। ইফাজ বোনের জামাইদের কিছু বলতেও পারছে না। রিমির জামাই মাঝখান থেকে বলে উঠল, নেও শালাবাবু, এবার বউকে খাইয়ে দাও। ইফাজ কিছুক্ষণ তাকিয়ে হাসি মুখে সবাইকে কথায় ব্যস্ত রেখে ডান পায়ে অতসীর চেয়ারে লাথি মারতেই অতসী চেয়ার থেকে পড়ে যায়। অতসী পড়ে যাওয়ার সাথে সাথে রিমি রূপা দুই বোন অতসীকে ধরে ওঠায়। আহ, কি হয়েছে বৌমা বলো তো? জীবনে বুঝি অমর ডাইনিং টেবিলে বসে খাওনি, তাই তাড়াহুড়ো করে বসতে গিয়ে পড়ে গিয়েছ? রূপা একটু রাগ দেখিয়েই ফুপিকে বলল, ফুপি, যেটা না বুঝো ওইটা নিয়ে কথা বলো না। অতসী চেয়ারে বসেছে ঠিকই, হয়তো শরীর খারাপ তাই পড়ে গেছে। হ্যাঁ, ও আমি তো এখন মাত্র আসলাম, এসেই দেখলাম বউ নিচে পড়ে গেল, তাই ভাবলাম হয়তো বসতে পারিনি ভালো করে, তাই পড়ে গেছে। অতসী মুখে হাত দিয়ে কান্না করছে। রূপা অতসীর অবস্থা দেখে রুমে নিয়ে গেল। অতসী, কান্না করো না, খুবই একটু এমনই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। অতসীকে বেডের ওপর বসিয়ে দিয়ে রূপা চলে যায়। অতসী ভালো করেই বুঝেছে ইফাজ যে চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়েছে, হয়তো অন্য কারো চোখে পড়েনি এটা। আমার স্পর্শে আসলেই এভাবেই তোমাকে কষ্ট পেতে হবে, সো দূরে থাকো। দরজার দিকে তাকাতেই দেখলাম ইফাজ রুমে ঢুকতে আমাকে এসব কথা শোনাচ্ছে। চোখ মুছে উত্তর দিলাম, আমি কখনো নিজের ইচ্ছেতে আপনার স্পর্শে আসতে চাইনি, আর এখানে কখনো চাবো না আপনার স্পর্শে আসতে। ছি, এত খারাপ একটা মানুষের সাথে প্রিয়ন্তী কি করে পারলো এতদিন প্রেম করতে? কথাটা বলার সাথে সাথে আমাকে উঠিয়ে আমার বাহু চেপে ধরে বলল, তুই জানতি সব? তাহলে আমার ধারণাই ঠিক। ইচ্ছে করে তুই প্রিয়ন্তীকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস, তুই সব জানতি? এত শক্ত করে আমার বাহু চেপে ধরে আছে, মনে হচ্ছে আমার হাত দুটো কেউ ভেঙে নিয়ে যাচ্ছে। ব্যথায় আমি আহ করে শব্দ করে উঠতেই ইফাস আরো জোরে চেপে ধরে।
ইফাজ। রূপা আপুকে দেখে ইফাজ আমার থেকে সরে দাঁড়ায়। মেয়েটাকে কি মেরে ফেলবি নাকি? যা হয়েছে ভুলে যা। প্রিয়ন্তী কি এখনো বাচ্চা নাকি যে কারো সাহায্য লাগবে ওর? এমনও তো হতে পারে অতসী প্রিয়ন্তী আর রাহুলের প্রেমের কথা কিছুই জানতো না। এমনও তো হতে পারে আপু এই মেয়েটা সব জানে, এর জন্য এই মেয়েটাকে কষ্ট পেতে হবে। তুই কি অতসীকে বিয়ে করেছিস কষ্ট দেওয়ার জন্য নাকি? ইফাজ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আপু আমাকে তার পাশে বসিয়ে দিল। ধৈর্য হারিও না বোন, এখন একটু পাগলামি করবে, কদিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো, তোমাকে দাদিমা ডাকছে, দেখা করে আসবে। অতসী চোখের পানি মুছে রূপার সাথে ইফাজের দাদিমার রুমে প্রবেশ করে। অতসী রুমে প্রবেশ করতেই হাবিবা বেগম বলল, নতুন বউকে নিয়ে এসেছিস? অতসীকে টেনে নিয়ে নিজের সাথে বসালো। মুখে বয়সের ভারী স্পষ্ট থাকলেও বেশ শক্তপোক্ত এখনো। সাদা প্লাস আকাশি সংমিশ্রণে একটা শাড়ি পরেছে, হাতে রূপার চুড়ি, নাকে ফুল নেই, গলায় একটা চিকন চেন। অতসী বসে বসে হাবিবা বেগমকে দেখছে। হাবিবা বেগম হাতে থাকা তসবিটা রেখে আলমারি থেকে বিশাল একটা বাক্স বের করলো। অতসীর সামনে এনে রেখেই বলল, এখন এটা থেকে যা বের হবে সব তোর জন্য রেখেছি। ইফাজ আমার একমাত্র নাতি, তাই বিয়ের কথা শুনে সব কিছুই আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। কথাগুলো বলতে বলতে বাক্সটা খুলতে লাগলো। বাক্স খুলতেই দেখলাম সাইডে লাল টুকটুক একটা শাড়ি আর কিছু গোল্ডের জুয়েলারি আর একটা বোরখা নিকাব। এগুলো পরে আমার দাদু ভাইয়ের সামনে যাবি, দেখবো তোর দেখবো তোর সোহাগারও বেড়ে যাবে। রাতে কিন্তু অবশ্যই শাড়িটা পরে আমার রুমে আসবি। কথাটা শুনে বেশ লজ্জা পেলাম। এটা দেখে দাদিমা হাসি দিয়ে আমাকে এগুলো নিয়ে রুমে চলে আসতে বলল। রাতের বেলা দাদিমার কথা মতো লাল শাড়ি পরলাম। দাদিমার কথাতে শুধু এই শাড়ি পরা, নয়তো কখনো পরতাম না। জুয়েলারি বাক্স থেকে চুড়িগুলো পরার পরে দেখলাম নূপুরও আছে। নূপুর আমার বরাবরই প্রিয়। নূপুরগুলো পরে নিলাম। হালকা সাজগোজ করে দাদিমার রুমের দিকে গেলাম। দাদিমার রুমে ঢুকতেই দেখলাম ইফাজ বসে আছে। ইফাজকে দেখে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইফাজ এখানে জানলে কখনো আমি আসতাম না। আমাকে দেখেই দাদিমা হাসি মুখে আমার সামনে এসে হাত ধরে টেনে নিয়ে ইফাজের সাথে বসিয়ে দেয়। জোরে জোরে রিমি আপুকে ডেকে আমার নিজের রুম থেকে নিয়ে আসে। দাদিমা, আমি কি দিল্লি চলে গেলাম নাকি? এত জোরে ডাকছো যে? আরে দেখবি আয়, আমার নাতিকে আর নাত বউকে কেমন লাগছে। রিমি দুজনকে দেখে বলে, বেশ মানিয়েছে তো তোমাদের। মানিয়েছে তো, দেরি করছিস কেন? কয়টা ছবি তুলে নে। নাও দাদু ভাই, নাত বউ একটু ভালো করে ধরে বসো তো। দুজনের মাঝে এত ফাঁকা জায়গা থাকলে তো মাঝখানে আর একজন ঢুকে যাবে। রিমি আর রূপার হাজবেন্ডরাও এসে দাদিমার রুমে হাজির। সবাই ওদের বিভিন্ন স্টাইল দেখিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য। ইফাজ কিছু বলতে চেয়েও পারছে না। সবার অতসীকে সহ্যও করতে পারছে না। ইফাজ অতসী দুজনই বেডে বসা ছিল। বেশ আগ্রহ দেখিয়ে রিমের হাজবেন্ড তাদের সাথে ছবি তুলতে গেল। বেডের এক সাইডে অতসী, তারপর ইজাজ, তারপর রিমির হাজবেন্ড বসেছে। রিমির হাজবেন্ড বসার সাথে সাথেই ইফাজকে ধাক্কা দিয়ে অতসীর দিকে দিচ্ছে। অতসীর একেবারে দেওয়ালের সাথে মিশে গেছে। তারপরও ইফাজ ধাক্কা খেয়ে খেয়ে অতসীর দিকেই আসছে। দুজনে খুব কাছাকাছি চলে এসেছে। ইফাজ বিষয়টা বুঝতে পেরে ফোন কানে নিয়ে উঠে পড়তেই রিমির হাজবেন্ড অতসীর দিকে অনেকটা ঝুঁকে পড়ে। এটা দেখে সবাই হাসছে। রাত প্রায় তিনটার মতো বাজে। ইফাজ এখনো বাড়ি ফেরেনি। অতসী দরজার দিকে তাকিয়ে বসে আছে। আর কত বসে থাকবো? তানিয়া বেগম এমনিতে ছেলে বাসায় ফিরেনি বলে অতসীকে বেশ কথা শুনিয়ে গিয়েছে। যাওয়ার সময় বলে গেছে ছেলে বাসায় ফিরলে যেন তাকে গিয়ে বলে আসে। কিছু একটা ভাঙার শব্দে অতসী বাহিরে গেল। বাহিরে যেতেই দেখলো ইফাজ এসেছে। ফুলদানি পড়ে ভেঙেছে, তাই শব্দ হয়েছে। ইফাজ ভাঙা ফুলদানিটির কাছেই বসে পড়ে। অতসী দৌড়ে গিয়ে ইফাজকে ধরতেই বলতে শুরু করে, তুমি জানো এই ফুলদানির মতোই যে আমার জীবনটাও ভেঙে গিয়েছে। আমি তো ঠিক ভালোবাসতাম, কিন্তু আমাকে ভালোবাসিনি। সত্যি কাউকে ভালোবাসলে অবহেলা ছাড়া কিছু পাওয়া যায় না। আমাকে প্রিয়ন্তী তাই বুঝিয়েছে।
ইফাজের কথা শুনে স্পষ্ট বুঝতে পারছে নেশা করে এসেছে, মুখ থেকে খুব বাজে গন্ধ আসছে। ব্যাপারটা বুঝতে পেরে অতসী কোনো রকমে উঠিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। অতসী শুইয়ে দিয়ে আসতেই নিলে ওর হাত টান নিয়ে নিজের কাছে নিয়ে যায়। থাকো না আমার সাথে প্লিজ, আমি গেলাম না। ইফাজের পাশে বসলাম। ইফাজের আমার হাতটা ওর বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবলাম এরকম ছোট ছোট ভালোবাসার অধিকারী আমি হতাম যদি না আমার স্বামী ইফাজ না থাকতো। এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করতেই রাত্রির ঘুম চোখে ভর করলো। দরজা কেউ ভেঙে ফেলেছে এমন শব্দে ঘুম থেকে উঠতেই দেখলাম ইফাজ আমার হাতটা আগের ন্যায় ধরে আছে। আমি আস্তে করে ছাড়িয়ে দ্রুত গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখলাম ইফাজের মা। এত বেলা করে ঘুম থেকে উঠলে এ বাড়িতে নয়, বাবার বাড়ি চলে যাও। মা, কালকে রাতে আপনার ছেলে আসতে দেরি করেছিল। তাই ব্যাস, অনেক শুনেছি এসব। আমি বলেছিলাম না ইফাজ আসলে আমাকে ডাকবে। সরি মা, মনে ছিল না। কিচেনে আসো, রান্না করবে। জি মা, আসছি বলে ফ্রেশ হয়ে নিলাম। রাতে আমার মনে ছিল মাকে ইফাজ এসেছে এই কথাটা বলার, কিন্তু আমি চাচ্ছিলাম না ইফাজকে সে ছেড়ে যেতে। নিচে যেতেই দেখলাম সবাই বসে গল্প করছে। আমি ওদিকে না গিয়ে সোজা কিচেনে ঢুকলাম। আমাকে দেখেই কাজের লোকটা মুখখানা মলিন করে বলল, আরে নতুন বউ, তুমি কিচেনে এসেছো কেন? মা বলেছে তাই। তানিয়া খালাম্মা বলেছে আপনাকে কিচেনে আসার জন্য। উনি তো কখনো কিচেনে আসেনি, তাহলে আপনাকে বলল কেন? আপনার নাম কি আপু? আপামনি, আমার নাম রানু। আমাকে আপনি করে কেন সম্বোধন করছেন কেন? হ্যাঁ, আপনি আমার থেকে অনেক বড়। আমাকে তুই অথবা নাম নিয়ে ডাকতে পারেন। ঠিক আছে, তাহলে দেন আমি রান্না করি। আপনি সরে দাঁড়ান, আমাকে হেল্প করুন। তুমি দাঁড়াও, দেখো আমি কিভাবে নাস্তা বানাই। আমি একটা হাসি দিয়ে রানুকে সরিয়ে দিয়ে নাস্তা বানানো শুরু করলাম। নাস্তা বানানো শেষ করে কিচেন থেকে বের হতেই দেখলাম ইফাজের ফুপি আর মা বসে আছে। আমাকে দেখেই ফুপি বলে উঠল, কি গো, রান্না বান্না কিছু পারো নাকি এমনি কিচেনে সংসারে দাঁড়িয়ে থাকতে গেছো? আমি মুখে হাসি টেনে বললাম, আপনার যেমন মনে হয় ফুপি। কথাটা বলে আর দাঁড়ালাম না, সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম ইফাজ এখনো ঘুমাচ্ছে। বেলা তো অনেক হয়েছে, তাই ডাকতে গেলাম, কিন্তু কয়েকবার ডাকার পরও যখন উঠছে না তখন হাত ধরে হালকা করে টান দিয়ে ডাকলাম, এই যে শুনছেন, বেলা হয়েছে অনেক। ইফাজ আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে ছাড়িয়ে নিল। কি ব্যাপার, তুমি আমাকে স্পর্শ করে কেন করেছো? অনেকক্ষণ ডাকলাম, ওঠেননি তাই। শোনো, আমাকে ছোঁয়ার পর ঠোনকো অজুহাত দিবে না। কোনো ইন্টারেস্ট নেই আপনার প্রতি। ও হ্যালো, নিজেকে আয়নায় দেখেছো? হ্যাঁ, আমি দেখতে খারাপ, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কোনো এক নায়িকা দেখে বিয়ে করতে পারতেন। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। ইফাজ টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আমি আবার নিচে গেলাম। সবার নাস্তা রেডি করে টেবিলে রাখলাম। রূপা আর রিমি আপু এসেছে, তাদের হাজবেন্ডও। রূপা আপু চেয়ার টেনে বসতে বসতে বলল, অতসী নাস্তা বানিয়েছো নাকি? হ্যাঁ আপু। যাক, ভাইয়ের বউয়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছেটা আজ পূরণ হলো। তা আমার ভাইটাকে দেখছি না তো। ইফাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এই আপু, চলে এসেছি। আর একটু লেট করে উঠলে তো আমাদের দেখতে পেতি না। কেন, আজকেই চলে যাবি নাকি? হ্যাঁ, তোর দুলা ভাইয়ের ছুটি শেষ, এখান থেকে গিয়ে অফিস জয়েন করতে হবে। ভাইয়া চলে যাক, তুই থাক। না, তা হয় না। তুই অতসীকে নিয়ে আমাদের বাসায় কবে বেড়াতে যাচ্ছিস তা বল। কথাটি শুনেই ইফাজ ফোন নিয়ে চলে গেল। কথাটা শোনার সাথে সাথে বেশ ব্যস্ত হয়ে পড়েছে ইফাজ। হয়তো চায় না সবার সামনে অতসীকে আবার একগাদা অপমান করুক। সবাই খাওয়া শেষ করে চলে গেল। কি অদ্ভুত, অতসীকে কেউ একবার বললো না খাওয়ার কথা। বাবার কথা মনে পড়ে গেল। অতসী বাবা 3 মেয়েকে রেখে একটা দানাও মুখে তুলতো না। রোজ কলেজে যাওয়ার আগে বাবার সাথে বসে খেত। অতসী যদি কখনো রাগ করে থাকতো তাহলে বাবা বাচ্চাদের মতো অনেক গল্প বলে রাগ ভাঙাতো। আর আজ 2 দিন হলো বাবার কণ্ঠটা শুনতে পারিনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে নিলাম। খাবারটুকু মুখে দিতেই বাবার মনে হলো কান্না পাচ্ছে খুব। তাই ভয়ে ভয়ে গিয়ে ইফাজের মাকে বললাম,
মা ফোনটা একটু দিবেন, বাবা কল দিব। উনি আমার দিকে না তাকিয়ে উত্তর দিল, একটু পর তোমার বোনেরা আসবে, তখনই তো বাসায় যাবে। বাসায় গিয়ে না হয় বাবাকে দেখবে। কথাটাতে স্পষ্ট বুঝলাম উনি ফোন দিবে না, তাই চলে আসলাম। মনে মনে কষ্টের পরিবর্তনে আনন্দ লাগছে, কারণ আমি আজকে বাসায় যেতে পারবো। দুপুরের আগে সব রান্না শেষ করে ফেললাম। গোসল সেরে নেভি ব্লু একটা শাড়ি পরে নিলাম। ইফাত সকালে নাস্তা করে অফিসে গিয়েছে, তারপর এখনো ফিরেনি। হাতে ফোন নাই বলে অপর সময়টা দীর্ঘ হলো। ফোন থাকলে তো জানতে পারতাম আমার বোনেরা কোথায় আছে। এই কদিন এই বাসায় আমার দম বন্ধ হয়ে আসছে। আজকে বাসায় যেতে পারবো এটা মনে হচ্ছে। আমি জেলখানা থেকে ছাড়া পাচ্ছি। বাইরে গিয়ে মন ভরে নিঃশ্বাস নেব। কিছুক্ষণের মধ্যেই আমার বোনেরা চলে এসেছে। হিমু নীলু আমাকে দেখে জড়িয়ে ধরেছে। সাথে আমার এক চাচা এসেছে। সবার সাথে কৌশল বিনিময় করার পর ওদেরকে খাবার দিলাম। শিমু নীলুকে নিয়ে আমি ওপরে এসে ব্যাগ গুছিয়ে নিচে নামলাম। আপু তুই ইফাজ ভাইয়ের কাপড় নিলি না কেন? উনি মনে হয় আমার সাথে যাবে না। কেন যাবে না? আমরা দুজন আজকে ইফাজ ভাইয়াকে নিয়েই বাসায় যাব। নীলু অযথা জেদ করিস না। তানিয়া বেগম রুমে ঢুকতে ঢুকতে বলল, ইফাজকে কল দিলাম, তার নাকি আসতে 7টার মতো বেজে যাবে। এখন বাজে 3টা, তাই যেতে পারছে না। তোমরা তোমাদের বোনকে নিয়ে চলে যাও। আমরা একটু লেট করে হলেও ইফাজ ভাইয়াকে নিয়েই যাব। শিমু নীলুকে হাজার বলা সত্ত্বেও ও দুজন বসে বসে ওয়েট করছে। অতসী বসে আছে, অতসীকে কষ্ট দেয় ওইটা বিষয় না, কিন্তু আজকে যদি ইফাজ না যায় তাহলে শিমু নীলু খুব কষ্ট পাবে। কলিং বেল বাজতেই রানু গিয়ে দরজা খুলে দেয়। ইফাজ কোনো কথা না বলে সোজা উপরে চলে যায়। আপু ভাইয়া কি আমাদের দেখতে পায়নি? হয়তো দেখতে পায়নি। আচ্ছা তাহলে আমরা উপরে যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি। শিমু নীলু দুজনই আমাকে রেখেই উপরে চলে গেল। আমি ওদের পিছন পিছন গেলাম। ভাইয়া, ইফাজ একবার তাকিয়ে রাগী মোড় নিয়ে বলল, কারো রুমে ঢুকতে হলে অনুমতি নিতে হয়, জানো না? নীলু মাথা নিচু করে উত্তর দিল, সরি ভাইয়া। কেন এসেছো? আপু তো আমাদের সাথে যাবে। ভাইয়া আপনিও চলুন না। ভাইয়া, নিজের বোনকে নিতে এসেছো, বোনকে নিয়ে যাও। ভাইয়া এভাবে বলছেন কেন? হয় বোনকে একা নিয়ে যাও, নয়তো রেখে যাও। আর একবার কিছু বললে তোমার বোনকেও যেতে দিব না। এতক্ষণ আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ইফাজ কি বলে, আর দেখা ছাড়া তো আমার কোনো উপায়ও নেই। নীলু চল। কিন্তু আপু, যদি আর একটা কথাও বলিস তাহলে আমিও যাব না। নীলু আর কোনো কথা বলল না। বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে বোনদের মুখের দিকে তাকাতেই বুকের ভেতর চাপা কষ্টগুলো আমার উকি দিতে শুরু করেছে। আমার বোনেরা হয়তো ভালো করেই বুঝতে পেরেছে ইফাজ আমার সম্পর্কটা কতটা খারাপ। বাসার সামনে আসার পর মা দৌড়ে আমাকে জড়িয়ে ধরে, কেমন আছিস মা? আমি উত্তর দেওয়ার আগেই শিমু উত্তর দিল, টাকার জন্য তাপুকে বিয়ে দিয়েছো, সুখের জন্য না। তাহলে কেমন আছে জিজ্ঞেস করাটা তোমার কি মানায়? মা আমাকে ছেড়ে শিমুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইফাজ ভাইয়া আমাদের সাথে আসেনি। নীলুর সাথেও যেভাবে কথা বললো তাতে মনে হয় না তোমার মেয়ে ভালো আছে। ইফাজ আসেনি মানে? আর কিভাবে কথা বলেছে? ইফাজের এসব কথা শোনালে মা অসুস্থ হয়ে যাবে, তাই বললাম। মা ইফাজ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। অফিসে কালকে একটা মিটিং আছে, তাই আসতে পারেনি। আমাকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবা নাকি ভেতরে ঢুকতে দিবা? মাকে বিভিন্ন কথা বলে আমি ব্যাপারটা ভোলানোর চেষ্টা করি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা গরম গরম ভাত আর আলু ভর্তা, কাঁচা কলার ভর্তা করে আনলো, সাথে চিকেন। মায়ের হাতের রান্নার স্বাদ মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ। দেরি না করে খেতে বসে পড়লাম। খাবার শেষ করিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বেশ ক্লান্ত লাগছে। কদিনে ধকল সামলাতে ঘুমের বড্ড প্রয়োজন, তাই ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। বৃষ্টির আর ঝড়ের তাণ্ডবে ঘুম ভেঙে যায় অতসীর। ঘুম ভাঙতেই বেলকনিতে চলে আসলো, আর বৃষ্টি পানিতে মুখ ভেজাচ্ছে। বৃষ্টি ফোঁটাগুলো ছোঁয়ার অযথা চেষ্টা করে।
হ্যাঁ, আজ অনেক দিন পর হাসলো অতসী। ও এতদিন নরকে ছিল মনে হচ্ছে, এখন মুক্ত বাতাসে প্রাণ খুলে অক্সিজেন নিচ্ছে। অতসী রুমে ঢুকে ফোন হাতে নিতেই দেখলো 11টার মতো বাজে। অতসী ফ্রেশ হয়ে বাবার রুমের দিকে গেল। হঠাৎ ফোনটার শব্দ, আবার নিজের রুমে এসে ফোন ধরলো। রিসিভ করে ও পাশ থেকে শব্দ আসলো, তা অতসী আশা করেনি। প্রিয়ন্তী, তুই কেমন আছিস? অতসী, আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে আমার আমার আবার জিজ্ঞেস করছি কেমন আছি? সরি, আমি ইচ্ছে করে করিনি। কেন কল দিয়েছিস? প্রিয়ন্তী নামের আমি কাউকে চিনি না। আমি যে প্রিয়ন্তীকে চিনতাম সে মরে গেছে। অতসী, প্লিজ কথাটা শোন। কি শুনবো? কিভাবে একজনকে ঠকিয়ে অন্যজনকে বিয়ে করেছিস? আমি তোকে সব বলবো। তুই কালকে ঠিক 10টায় আমাদের কলেজের সামনে চলে আসবি। তোর সাথে কথা আছে ইফাজ সম্পর্কে। তুই নাকি ইফাজকে বিয়ে করেছিস। ইফাজের সম্বন্ধে কথা শুনে আমি ওর সাথে দেখা করতে রাজি হলাম। কি বলবে ইফাজ সম্পর্কে? আমি তো জানি ওদের সম্পর্ক ছিল, আর কি বলবে ও? এসব ভাবতে ভাবতে বাবার রুমের দিকে গেলাম। কালকে আসার পরই গিয়েছিলাম, কিন্তু বেশি কথা বলা হয়নি। বাবা, আসবো? হ্যাঁ মা, আয়। আমাকে দেখেই বাবা উঠে বসতে চেষ্টা করলো, নিজে নিজে উঠতে পারে না, তাই আমি উঠিয়ে বসিয়ে দিলাম। তো শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? জি বাবা, ভালো। ইফাজ তোর সাথে ভালো ব্যবহার করে তো? হ্যাঁ বাবা, তুই সুখে থাকলেই আমরা সুখী। আচ্ছা বাবা, কখনো যদি আমি তোমাদের কাছে চলে আসি তাহলে কি আমাকে গ্রহণ করবা? এই কথা কেন বললি মা? তোর শ্বশুরবাড়ির লোকজন কি ভালো না? না বাবা, তেমন কিছু না, শুধু জানতে ইচ্ছে হলো। বাবা মা কখনো নিজের সন্তানকে দূরে ঠেলে দেয়? তোরা তোরা আমার সব। কখনো যদি মনে হয় তুই ভালো নেই, তাহলে সোজা বাবার কাছে চলে আসবি। আমি মুখে হাসি টেনে মাথা নাড়ালাম। রাতে শুয়ে শুয়ে ভাবতেছি বাসায় কি বলে প্রিয়ন্তীর সাথে দেখা করতে যাব। মা জানতে পারলে কখনো প্রিয়ন্তীর সাথে দেখা করতে দেবে না, তাই সিদ্ধান্ত নিলাম মাকে না বলেই যাব। সকাল হতেই ঘুম ভেঙে উঠে পড়লাম। রাতে 9টার দিকে 9:30 দিকে রেডি হয়ে বের হতে যাব, ঠিক তখনই মা এসে সামনে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? কাজ আছে, একটু কলেজে যাব। কলেজের কথা শুনে মা আর কিছু বলল না। আবার পা বাড়াতেই মা ডাক দিল, 2 দিনের ভিতর তো এজাজ একবারও কল দেয়নি। তাহলে কি এজাজ তোকে পছন্দ করে না? তেমন কিছু না মা, দেখবে কল দিবে। এটা বলেই বাসা থেকে বের হয়ে আসলাম। কলেজের সামনে আসতেই দেখলাম দূরে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। আমি রোড ক্রস করে যাওয়ার সময় হঠাৎ সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। আমি গাড়িটা দেখে থেমে গেলাম। গাড়ির দিকে তাকাতেই দেখলাম গাড়ি থেকে ইফাজ নেমে আসছে। ভয়ে আমার জ্ঞান হারানোর অবস্থা। এখানে কি করছো? এমনি একটু কলেজে আসছিলাম। এজাজ চারপাশে চোখ বুলিয়ে বলল, চলো বাসায় যাবে। আমি একটা বড় করে নিঃশ্বাস ফেললাম। বিলম্ব না করে গাড়িতে গিয়ে বসলাম। এজাজ গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করে, প্রিয়ন্তীর সাথে আবার কি প্ল্যান করতে আসছিস? আমাকে মারার নাকি? কি বলেছো এসব? বাংলায় বলছি, তা বুঝতে পারছিস না? আমি সব জানি। প্রিয়ন্তী তোকে কালকে কল দিয়ে বলেনি আজ দেখা করার জন্য? আমি সোজা উত্তর দিলাম, হ্যাঁ, প্রিয়ন্তী আমাকে কল করেছিল দেখা করতে। বলেছে ওর সাথে নাকি আপনার সম্বন্ধে কিছু কথা বলতে চায়। ইফাজ গাড়ির স্পিডটা দ্বিগুণ করে দিয়েছে। এত স্পিডে গাড়ি চালাচ্ছে বিধায় আমি কিছু ঠিকভাবে বসে থাকতে পারছি না। আরে করছেনটা কি? এভাবে কেউ গাড়ি চালায় নাকি? অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু। ইফাজ বাসার সামনে গাড়ি থামাতেই বললাম, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি তো আমার বাবার বাসায় যাব। ইফাজ মুখে দিয়ে টু শব্দটিও বের না করে অতসীর হাত টানতে টানতে বাসার ভেতরে নিয়ে যায়। বাসার ভেতরে যেতেই অতসীকে সামনে দাঁড় করে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। অতসী ছিটকে গিয়ে সোফায় বাড়ি খায়। ইফাজ আবার উঠিয়ে এনে মারার জন্য হাত উঁচু করতে যাবে, তখনই অতসী জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। রানু দৌড়ে এসে অতসী রুমে নিয়ে যায়। তানিয়া বেগম দূর থেকে দাঁড়িয়ে দেখে, কিন্তু ছেলেকে কিছুই বলে না। উল্টো রানুকে বলছে রুমে শুইয়ে রেখে চলে আসার জন্য। রানু অতসীকে বিছানায় শুইয়ে দেয়। অতসী শুয়ে শুয়ে কাঁদতেছে। জীবনটা এমন না হলেও পারত। দিন কয়েকের ব্যবধানে জীবনটা জাহান্নাম হয়ে গেল। অতসী ঘুমিয়ে আছে। এজাজ রুমে ঢুকেই অতসীর পাশে গিয়ে অতসীর হাত ধরতেই অতসীর ঘুম ভেঙে যায়। আমাকে এভাবে স্পর্শ করছেন কেন? বউকে আমি কি করব তা তো জিজ্ঞেস করব না।
তোর বাবাকে অনেক টাকা দিয়ে তোকে বিয়ে করেছি, সো কোনো কথা বলবি না। আপনি তো বলেছিলেন আপনার কাছে স্ত্রী অধিকার না চাইতে, এখন তো আপনি নিজেকে সংযত করুন। তখন বলেছিলাম, এখন মত পাল্টাচ্ছি। অতসী অসুস্থ শরীর নিয়ে এত কথা বলতে চায়নি বলে উঠে চলে যেতে চাইলো, কিন্তু ইফাজ সাথে সাথে হাত ধরে ফেললো। অতসী অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও ইফাজের সাথে পেরে উঠলো না। অবশ্য ইফাজ তার স্বামী, অতসীর ওপর সব অধিকারই তার আছে, কিন্তু ভালোবেসে তো কাছে টেনে নেয়নি। এক হাতে ঘৃণা বুকে ধারণ করে ইফাজ কাছে টেনে নিয়েছে। রাত প্রায় 3টা বাজে। অতসী ফ্লোরে শুয়ে আছে, ইফাজ বেডের উপর বসে সিগারেট খাচ্ছে আর ফোনে কারোর সাথে চ্যাটিং করছে হয়তো। অতসী সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, অসহ্য যন্ত্রণা আর গন্ধে মনে হচ্ছে মরেই যাবে। তাও নিজেকে কন্ট্রোল করে ঘুমানোর চেষ্টা করলো। কারো চিৎকার চেঁচামেচিতে অতসীর ঘুম থেকে উঠে। নবাবের মেয়ে হলে রাজপ্রাসাদেই থাকতি, বিয়ে করে শ্বশুর বাড়ি আসার কি দরকার ছিল? খাবি আর ঘুমাবি আর সংসারে অশান্তি করবি, এটা ছাড়া তো আর কোনো কাজই নেই। অতসী মিটমিট করে চোখ খুলে দেখে তানিয়া বেগম। মা, আমার শরীরটা খুব খারাপ, নয়তো অনেকক্ষণই আগেই ঘুম থেকে উঠে পড়তাম। ওইসব বুঝি না, রান্না শেষ করে দ্রুত রুমগুলো মুছে ফেলো, বাসায় মেহমান আসবে। প্রচণ্ড শরীর খারাপ নিয়েই উঠে বসলাম, কোনো রকম ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিচেনে ঢুকেই নাস্তা বানাতে যাব, ঠিক তখনই রানু বলল, নতুন বউ, তোমার শরীরটা মনে হচ্ছে ভালো না, তুমি বসো, আমি নাস্তা বানাই দিই। রানু আমাকে সরিয়ে নাস্তা বানাতে যাবে, ঠিক তখনই ইজাজের মা এসে বলল, রানু চল, আমার সাথে কাজ করবি। কিন্তু খালাম মা। কিন্তু কিসের? আমি তোর মালিক নাকি তুই আমার মালিক? মাফ করবেন খালাম্মা। এটা বলে তানিয়া বেগমের সাথে রানু চলে যায়। অতসী খুব ভালো করে বুঝতে পারলো, এখন যদি মরেও যায় তাহলে কাজগুলো করতে করতেই মরে যেতে হবে। অতসী রান্না শেষ করে টেবিলে নাস্তা দিল। ইফাজ রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসে পড়ল। ইফাজ নাস্তা করে সোজা অফিসের জন্য বেরিয়ে পড়ল। একবারের জন্য অতসীর দিকে তাকায়নি, অতসী খেয়েছে কি না তাও জানতে চায়নি। সবাই নাস্তা করে চলে যাওয়ার পর রানু আর অতসী একসাথে নাস্তা করতে বসে। খাবার খেতে গিয়ে দেখে একজন খেতে পারবে এমন খাবার বেঁচে আছে, বাকিটা তানিয়া বেগম ফ্রিজে রেখে দিয়েছে। রানু খাবারের দিকে তাকিয়ে বলল, নতুন বউ, তুমি একদম চিন্তা করো না, এটুকু খাবার আমরা দুজন মিলে খেয়ে নিতে পারবো। আমি রানুর দিকে তাকিয়ে দেখলাম, মনে মনে ভাবলাম, সবাই মানুষ হতে পারে না, কেউ শিক্ষা ধন সম্পদ থেকেও মানুষ হতে পারে না, আবার কেউ শিক্ষা ধন সম্পদ না থেকেও সৎ মানুষ। ক্ষুধা পেয়েছে খুব, তাই আর না করলাম না। দুজন মিলে খাবারটুক শেষ করে আমি উঠে চলে আসলাম। শাশুড়ির কথা মতো পুরো বাড়ি ধোয়া মোছার কাজে লেগে পড়লাম। বাসাটা মোছা প্রায় শেষ পর্যায়ে। মেইন ডোরের সামনের অংশটুকু মুছতে পারলেই কাজ শেষ। আমি সামনের অংশটুকু মুছতেছিলাম, ঠিক সেই সময় তানিয়া বেগম বাহির থেকে ময়লা জুতা নিয়েই প্রবেশ করে। আমি কিছু বলার আগেই উনি ওনার রুমে চলে যায়। এমন অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে খুব। এত কষ্ট করে এইটুকু মুছলাম, এটা আবার কি করলো? চোখের পানি মুছে আবার শাশুড়ি রুম থেকে মুছে আনলাম। গোসল সেরে আমি শুয়ে পড়লাম। এত কাজ বাসায় কখনো করিনি, বড্ড কষ্ট হচ্ছে বসে থাকতে। চোখ বন্ধ করতে দু চোখে ঘুম ভর করলো। ঘুম থেকে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম ইফাজ কফির মুখে চুমু দিয়ে ল্যাপটপে কাজ করছে। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, আজকে কত তারিখ? আমার দিকে না তাকিয়ে ইফাজ উত্তর দিল, 24। আমাকে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে দিবেন? আবার অনার্স ভর্তি হয়ে কি করবি? আমার কাছে অন্য ছেলের কাছে যাবি? এগুলো কি বলেন আপনি? চিল্লাস কেন? আর কখনো এসব কথা মুখেও আনবি না। আমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার কিচেনের দিকে গেলাম। তা মহারানী ঘুম থেকে উঠেছে দেখছি। ঘুম ভেঙে রানী সাহেবা উনি উঠলেন কেন? আমাকে অর্ডার করতেন, আপনার জন্য চা কফি নিয়ে যেতাম। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আপনার মুখ থেকে আমি রচনা শুনতে চাই না। হয়তো কাজে হাত দিন, নয়তো আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন।
ওনার এমন কথায় না চাইতেও আমার চোখে দিয়ে পানি পড়ছে। আমি কিচেনে আসার সাথে সাথে তানিয়া বেগম কিচেন থেকে চলে যায়। তানিয়া বেগম কিচেন থেকে চলে যাওয়ার সাথে সাথেই রানু এসে বলল, নতুন বউ, দেরি করো না, কাজে লেগে পড়ো। তোমার শাশুড়ির বাবার বাড়ি থেকে মেহমান আসছে, রান্না ভালো না হলে আবার তোমাকেই কথা শোনাবে। অতসী আঁচলটা কোমরে গুজে কাজে লেগে পড়ে। রান্না করতে করতে ভাবতেছে, কিছু কিছু মানুষের কথা আগুনের ন্যায়, আগুনের মতো শরীরটাকে জ্বালিয়ে দেয়। সত্যি বিয়ে হলে মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো নিজের ইচ্ছায়, নয়তো পরিস্থিতির শিকার হয়ে। অতসী রান্না শেষ করে বের হবে, ঠিক তখনই তানিয়া বেগম সামনে এসে দাঁড়ালো। এই যে শোনো, এই শাড়িটা খুলে ভালো একটা শাড়ি পরো দেখি। আমার বাবার বাড়ির মানুষের সামনে অমন রূপ নিয়ে গেলে তোমাকে কাজের মেয়ে বলেও গণ্য করবে না। চুপ করে শুধু শুনলাম। আমার বলার ভাষা নেই বললেই চলে। বিয়ে হলো তো আবার শাশুড়ি মুখে মুখে কথা বলা যায় না। হ্যাঁ, সমাজের কত নিয়ম, সমাজের এত এত নিয়ম আছে, কিন্তু আমার মতো অসহায় নারীদের জন্য কোনো নিয়ম তৈরি হয়নি। এই বিড়বিড় করে কি এত বকছ? মা, আমি আপনাকে বকতে যাব কেন? বলা তো যায় না বাপু, কথা ভালো কথা হলে তো জোরেই বলতে। পরের বার থেকে কথা বলার সময় মাইক লাগিয়ে নিব নে। মনে মনে কথাটা বলে কিচেন থেকে বের হয়ে সোজা রুমে গেলাম। রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম। শাড়িটা চেঞ্জ করে আয়নার সামনে আসতেই দেখলাম ইফাস রেডি হচ্ছে। ইফাসকে রেডি হতে দেখে প্রশ্ন করলাম, কোথাও যাচ্ছেন আপনি? সব কৈফিয়ত কি তোকে দিতে হবে? কথার কি ধরন! এর থেকে নিম পাতার স্বাদ ভালো মনে হয়। আমি বিনা বাক্যে রুম ত্যাগ করলাম। দাদিমার রুমে গিয়ে ঢুকতেই দাদিমা আমাকে কাছে টেনে নিল। লক্ষ্যে একটা মেয়ে, ইফাস খুব ভাগ্যবান যে তোর মতো মিষ্টি একটা বউ পেয়েছে, কিন্তু তার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা জানি না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, আল্লাহ আমার ভাগ্য যা লিখেছে তাই হবে দাদিমা। তুমি শুধু দোয়া করো আমি যেন সবসময় নিজেকে ঠিক রাখতে পারি। দাদিমা ছেড়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো খোপা করে নিলাম, মুখে স্নো আর চোখে কাজল দিয়ে নিলাম। সাজ বলতে এটুকুই সবসময় আমার সাজগোজ। দাদিমার সাথে আরও কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে চলে গেলাম। ইফাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। এভাবে এগোচ্ছেন কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিল থেকে পিন নিয়ে শাড়িটা এমনভাবে আটকে দেয় যেন কোনো সাইড দিয়ে শরীরের কোনো অংশ বের না হয়ে যায়। আপনি আমাকে দিন, আমি বাকিটুকু ঠিক করে নিই। বেশি কথা বলো না, আর বাসায় যারা আসবে তাদের সাথে বেশি কথা বলবো না। আমি অবাক নয়নে তাকিয়ে আছি। এ আবার কেমন রূপ! এক এক সময় এক এক রূপ ধারণ করে। হঠাৎ এত ভালো ব্যবহার কেন জানতে পারি? বেশি কথা পছন্দ করি না, তোমাকে যেটা নিষেধ করেছি ওইটা করো না। ইফাজ আমাকে আবারও অবাক করে দিয়ে একটা লিপস্টিক এনে আমার ঠোঁটে লাগিয়ে দিল। নেও, এবার পারফেক্ট। চলে নিচে যাব। ইফাস অতসীকে নিয়ে নিচে গেল। অতসী নিচে নামতেই দেখে মেহমানরা চলে এসেছে। অতসী সবাইকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাস তো দেখি বেশ বউ পাগল, বউকে ছাড়া এতক্ষণ নিচে নামেনি। ইফাস মুখে হাসি টেনে বলল, মামা আপনিও তো মামিকে ছাড়া কোথাও যান না, তাহলে তো আপনিও বউ পাগল। আমরা তো মামা ভাগ্নে দুজনের মধ্যেই মিল থাকাটাই স্বাভাবিক। ইফাজ সবার সামনে অমন কথা বলছে তাই ইমায়েত সাহেব একটু নড়ে চড়ে বসছে। ইফাজ বাচ্চারা আছে এখানে, সে প্রথম থেকেই ছিল। কথার মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে আসলো। মেয়েটা দৌড়ে এসে ইফাজকে জড়িয়ে ধরে, এমনভাবে ধরেছে মনে হচ্ছে সুপার গ্লু লাগিয়েছে। কেমন আছো ইফাজ? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস সুমি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। অতসী মাঝখান থেকে বলে উঠল, উনি কি ভালো হওয়ার ওষুধ নাকি? সুমি ইফাজকে ছেড়ে বাম পাশে তাকাতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে তার একটু অসুবিধে হলো না, এটা যে ইফাজের বউ। ইফাজ সবসময় আমার ভালো লাগার ওষুধ ছিল, থাকবেও। ইফাজ কথা ঘুরিয়ে বলল, টেবিলে খাবার দেওয়া আছে, চল। হ্যাঁ, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। সবাই খাবার খাওয়ার জন্য বসে পড়ল। ইমায়েত সাহেব হেসে বলল, বৌমা ও আমাদের সাথে খেতে বসো। না মামা মামি, পরে খেয়ে নেব। আরে বসো না। সুমির ভাই অতসীর দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি আমাদের সাথে বসে প্লিজ, এতে আমাদের ভালো লাগবে।
অতসীকে বারবার বলছে, তাই অতসী ইফাজের পাশের চেয়ারটা দেখলো খালি। অতসী বসতে যাওয়ার আগে সুমি ইফাজের পাশে বসে পড়লো। এতক্ষণ অন্য চেয়ারে ছিল। অতসী যখনই বসতে যাবে তখনই উঠে ইফাজের পাশে বসলো। অতসী মন খারাপ হলেও মানিয়ে নিয়ে পাশে থাকা চেয়ারটায় বসে পড়লো। তানিয়া বেগম কিচেন থেকে এসে যখন দেখলো অতসী সবার সাথে বসেছে খাবার খাওয়ার জন্য, তখনই তেলে বেগুনে জ্বলে উঠলো। মহারানী দেখছি খেতে বসেছেন, তাহলে খাবার কি আমি সার্ভ করব? কথাটা শোনা মাত্র অতসী উঠে দ্রুত খাবার সার্ভ করতে থাকে। সবাই খাওয়ায় ব্যস্ত। অতসী লুকিয়ে চোখের জল মুছতেছে। এভাবে লোকের সামনে অপমান না করলেও পারতো। একটু ভালোবেসে কথা বললে কি হয়? রূপালী মেয়েকে কি কখনো উনি এভাবে বলতে পারতো? তোমার এই চেহারা দেখতে কেউ এখানে আসেনি, কার কি লাগবে দেখো। অতসী চোখ মুছে সবাইকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে কি না? সবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে প্লেটগুলো ধুয়ে নিল, কিচেনে সব কিছু গুছিয়ে রাখলো। রানুকে ছুটি দিয়ে দিয়েছে। রানু কালকে সকাল আবার আসবে হয়তো। একটা একটা প্লেট নিয়ে খাবার খেতে গেল অতসী। খাবার খেতে গিয়ে দেখলো অল্প ভাত আর একটু মাংস, আরেক বাটিতে একটু ডাল অবশিষ্ট আছে। অতসী তা দেখেছিল অনেকগুলো খাবারই আছে, নয়তো তানিয়া বেগম খাবার ফ্রিজে রেখে চলে গেছে। অতসী এই খাবারটুকু নিয়েই খেয়ে নিল। খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকতেই দেখে ইফাজ আর সুমি তার ভাই বসে বসে গল্প করছে। অতসীকে দরজায় দাঁড়াতে ইফাজ বলল, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমাও। অবাক হলাম, আমার সাথে এমনটা হতে পারে তাও অভাবনীয় ছিল না। গেস্ট রুমের দিকে যেতেই দেখলাম গেস্ট রুমগুলো তালা বন্ধ। হতাশ হয়ে সোফার রুমের দিকে পা বাড়ালাম। লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে ইফাজের মা এসে বলল, এমন হাতির মতো শরীর নিয়ে সোফায় শুয়ে পড়লে তো সোফা বেশি দিন টিকবে না, অন্য কোথাও গিয়ে শুয়ে পড়। এমন কথা শুনে সাথে সাথে শোয়া থেকে উঠে বসলাম। ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, এখন ফ্লোরে শুয়ে পড়লেও বলবেন কার্পেট ছিঁড়ে যাবে। কথাটা বলে সাথে সাথে কিচেনের বাহিরে শুয়ে পড়লাম। বড্ড গরম, তাও সহ্য করতে হবে, কিছু তো করার নেই। মনে মনে শুধু এটুকুই বললাম, এমন ভাগ্য যেন কারো না হয়। ফ্লোরে শুয়ে পড়তে মনে হলো কয়েক বছর আগের একটা স্মৃতি। শিউলি আমার বান্ধবী ছিল। স্কুল শেষে বাড়িতে এসেই শিউলির সাথে পুতুল খেলতাম। একদিন স্কুল থেকে এসে খেয়ে শিউলিদের বাড়ির গেটে যেতেই দেখলাম শিউলির বাবা তার মাকে মারতেছে। এটা দেখে আমি চিৎকার করে কান্না করতে থাকি। আমার কান্না শুনে মা বাড়ি থেকে দৌড়ে আসে, এসে চাচার কাছ থেকে চাচিকে আমাদের বাসায় নিয়ে আসে। সেদিন চাচার সাথে সাথে আমি অনেক কেঁদেছিলাম। চাচির সাথে সাথে আমি অনেক কেঁদেছিলাম আর চাচিকে বলেছিলাম, চাচি তুমি চলে যাও না কেন? এই পাষাণ মানুষটার কাছে কেন পড়ে আছো? পড়ে মার খাচ্ছ? চাচি আমার মাথায় হাত রেখে বলেছিল, আমার যে 3টা ছেলে মেয়ে আছে তাদের ছেড়ে আমি কোথায় যাব বল? প্রতি উত্তরে আমি বলেছিলাম, চাচি তুমি কাজ করে খাবে, এত এত তো তোমার চাচার নির্যাতন সহ্য করতে হবে না। এখন তো তোমার চাচার অত্যাচার সহ্য করি। তোমার চাচার কাছ থেকে গেলে সংসার ভেঙে দিলে তো পরিবার সমাজ সবার মানসিক অত্যাচার সহ্য করতে হবে। চাচির কথাটা শুনে সেদিন কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি তো এমন পরিস্থিতিতে পড়িনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই দেখলাম জানালাগুলো সব খোলা। দ্রুত উঠে গিয়ে জানালা বন্ধ করলাম। দেওয়ালে টানিয়ে রাখা মস্ত বড় ঘড়িটার দিকে তাকাতেই দেখলাম ঘড়ির কাঁটাগুলো টিকটিক করে ঘুরছে। সময় তখন 3টা বেজে 25 মিনিট। বৃষ্টির বেগ বেড়ে যেতে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি পড়ার শব্দ চারদিক মুখরিত। এমন বৃষ্টি দেখলে কোনো মানব না ছুঁয়ে দিতে চায়। তাই আর নিজেকে আটকে না রেখে বৃষ্টি ছুঁয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ কেউ আমাকে স্পর্শ করতে ভয় পেয়ে গেলাম। পিছনে তাকাতেই দেখলাম ইফাজ। আপনি এখানে? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? আমি আপনার মতো না। এটা বলে আবার বাহিরে হাত দিয়ে বৃষ্টির পানি ধরার চেষ্টা করছি। ইফাজ আমাকে হ্যাঁচকা টান দিয়ে ওর দিকে ঘুরে এক হাত দিয়ে আমার 2 গাল চেপে ধরে। তুই আমার মতো না মানে কি বোঝাতে চাচ্ছিস? আমার চোখের পানি ইফাজের হাতে পড়তেই ইফাজ আমার মুখ ছেড়ে দেয়। কিছুই বোঝাতে চাইনি, তাই এত রাতে আমার কাছে কেন এসেছেন? স্বামীর অধিকার খাটাতে? ইফাজার চোখে আমার দিকে তাকিয়ে উত্তর দিল, টাকা দিয়ে কিনে বিয়ে করেছি। বিয়ে না করে পতিতা নিয়ে আসতেন।
সাথে সাথে ইফাস অতসীকে কয়েকটা থাপ্পড় মারে। অতসী চিৎকার করে কাঁদে না, শুধু চোখে পানি পড়ছে। চোখের পানি মুছে উত্তর দিল, বিয়ে করেছেন স্বীকার করতে পারেন না, টাকা দিয়ে কিনেছেন এটা স্বীকার করতে পারেন, তাহলে আমাকে কেন কিনে আনলেন? প্রতিটা আনতে পারতেন। খুব বার বেড়েছে তোর, দেখ তোকে এখন কতটা কষ্ট সহ্য করতে হয়। কষ্ট সহ্য করতে তো হবে, কারণ আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন। অতসী নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো না। দিন কয়েকে সে এগুলো সহ্য হয়ে গেছে। 5টার দিকে অতসী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে নাস্তা বানাতে থাকে। 8টার আগে সকালের নাস্তা রেডি করে ফেলে। অতসী হঠাৎ করে নিচে বসে, পাটা আর চলছে না। কদিন যদি বাবার বাড়ি গিয়ে থেকে আসতে পারতো, তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগতো। ভাবি, আপনি ফ্লোরে বসে আছেন কেন? আপনি কি অসুস্থ? চোখ তুলে তাকিয়ে দেখলো সমীর ভাই রোহান দ্রুত জগ থেকে পানি গ্লাস নিয়ে অতসীর দিকে এগিয়ে দিল। অতসী পানিটুকু খেয়ে হাঁপাচ্ছে। রোহান অতসীর হাত ধরে টেনে উঠিয়ে সোফায় নিয়ে বসালো। এটা ইফাস দেখলো। রোহান ইফাসকে দেখে বলল, ভাইয়া, ভাবি এত অসুস্থ, তাহলে ভাবিকে দিয়ে কাজ করাচ্ছ কেন? ইফাস অতসীকে উদ্দেশ্য করে বলল, কি অতসী, এখন তো মনে হয় রোহানের দেওয়া পানি খেয়ে তুমি সম্পূর্ণ সুস্থ। অতসী কতক্ষণ চুপ থেকে আস্তে আস্তে উপরে চলে গেল। অতসী রুমে যাওয়ার সাথে সাথে ইফাসের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইফাসের মুখে সিগারেট ছিল। সিগারেটের ধোঁয়া অতসীর মুখের উপর ছেড়ে বলল, রোহনকে তোর ভাল লাগে? রোহন আপনার ভাই হয় তো কি হয়েছে? আমার থেকে তো বেশি রোহানের জ্বলে। আপনারও তো আমার থেকে বেশি আপনার সুমির জন্য জ্বলে। ইফাস হঠাৎ অতসীকে জড়িয়ে ধরে, কিন্তু জড়িয়ে ধরতেই অতসী পেটের সাইডে যন্ত্রণা অনুভব করতে থাকে। অতসী ইফাসকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। ইফাস জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিল অতসীর পেটের সাইডে। অতসী কান্না করতে করতে বলে, আল্লাহ একদিন আপনার বিচার করবে। আমাকে যে কষ্ট দিচ্ছেন, তার থেকে 1000 গুণ কষ্ট আপনাকে পেতে হবে। ইফাস হেসে রুম থেকে চলে যায়। অতসী দৌড়ে তানিয়া বেগমের রুমে চলে যায়। মা, আপনার ছেলে আমাকে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে। তানিয়া বেগম পানটা মুখে পুড়ে দিয়ে বলল, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না হয় আমাকে বলো না। তুমি যদি ভালো হতে, তাহলে কি আর আমার ছেলে অমন করতো? এছাড়া এটুকু কষ্ট সহ্য করতে না পারলে স্বামীর সংসার করবে কি করে? মা, আপনাকেও বুঝি ফাজের বাবা এমন জ্বলন্ত সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিল? অতসী, চিল্লাবেন না। কেন চিল্লালে কি করবি তুই? এই মহিলা সাপের মতো ফলা তুলেছে। এরা সাপের থেকেও বিষাক্ত। সাপের বিষ তো তোলা যায়, এই মানুষ রূপী সাপগুলো বিষ পৃথিবীর কোনো প্রান্তে গেলে তুলতে পারবো না। অতসী রোহানকে খুঁজে বের করলো। রোহানের ফোন দিয়ে অতসীর মাকে ফোন দিল। হ্যালো মা, আমি অতসী। ওপাশ থেকে অতসীর মা ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছিস মা, তুই কাঁদছিস কেন? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও মা। শুধু এটুকু বলে অতসী কল কেটে দেয়। এ বাড়িতে কেউ তাকে ফোন দেবে না। তা না হলে অতসী ভালো করেই জানে রোহানকে খুঁজে বের তাই তো রোহানকে খুঁজে বের করলো। অতসী অনেক ভেবে সিদ্ধান্ত নিল ইফাসের সাথে থাকা সম্ভব নয়। অতসী ইফাস কল খুঁজতে রুমে যায়, কিন্তু পায় না। তারপর পুরো বাড়িতে খুঁজতে শুরু করে, কোথাও পায় না। অবশেষে ছাদে পা রাখতেই দেখলো ইফাস চা খাচ্ছে আর সুমির সাথে হেসে হেসে কথা বলছে। আমার একটা কথা ছিল, এখন সামনে থেকে যা, পরে শুনবো। ইম্পর্টেন্ট কথা ছিল। বললাম তো সামনে থেকে যা। হ্যাঁ, আমি সারা জীবনের জন্য সামনে থেকে চলে যেতে চাই। আমি ডিভোর্স চাই। ইফাস কথাটা শুনে অট্ট হাসি দিল। চাটা শেষ করে বলল, 5 লাখ টাকা দিয়ে দাও, আমি ডিভোর্স দিয়ে দেব। এত টাকা আমি পাবো কোথায়? কেন, তোমার বাবাকে বলো। আমার বাবার এত টাকা থাকলে আপনার মতো এত খারাপ একটা মানুষের হাতে আমাকে তুলে দিত না। ইফাস রেগে চিৎকার দিয়ে বলল, অতসী যার পিছনে না ফিরে তাকিয়ে দাদিমার রুমে চলে যায়। অতসী দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। দাদিমা বেশ ভয় পেয়ে যায়, তাও অতসীকে কিছু বলল না। কান্না করুক, কান্না করলে নিজেকে অনেকটা হালকা লাগবে। কিছুক্ষণ পর অতসী শাড়িটা সাইড থেকে সরিয়ে দাদিমাকে দেখায়। দাদিমা পোড়া দাগটা দেখে অতসীকে আতকে ওঠে। ফর্সা শরীরে দাগটা যে স্পষ্ট দেখা যাচ্ছে। ইফাস তোকে এভাবে আঘাত করেছে?
অতসী মাথা নাড়িয়ে মুখে আঁচল গুজে কান্না শুরু করে দেয়। হাবিবা বেগম অতসীর চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না বোন, ধৈর্য ধর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ প্রতিযোগিতা করো। দাদিমা, মানুষ এত পাষাণ কিভাবে হতে পারে? তোর শাশুড়ি তানিয়ার থেকে জঘন্য মানুষ আর হতে পারে না। খুব লোভী মানুষ। আমার নামে আমার বাবা 5 তলা একটা বাড়ি লিখে দিয়েছে। এই বাড়িটার জন্য শুধু আমার সাথে ভালো ব্যবহার করছে, নয়তো কবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কদিন আমাকে বিভিন্নভাবে বাড়িটা লিখিয়ে নিতে চেয়েছে, কিন্তু আমি দেইনি। দাদিমা, তোমার সাথে উনি এমন করে? যদি সুযোগ পেতে তাহলে করতো। আমার নাতি নাতনির জন্য পারে না। এই মেয়েকে বিয়ে করার সময় পই পই করে তোর শ্বশুরকে বারণ করেছিল, তো কিন্তু তোর শ্বশুর আমার কথা শুনেনি। বাবা কি ভালোবেসে বিয়ে করেছে? না, আমার ছেলে ইমরুল বড্ড ভালো ছেলে ছিল। হঠাৎ তানিয়ার বড় বোন ইয়াসমিনকে দেখে ভালো লাগে। যখন ইয়াসমিনকে প্রেমের প্রস্তাব দেয়, তখন ইয়াসমিন রাজি হয়ে যায়। তোর শ্বশুরের সময় ইয়াসমিন খুব স্টাইলিস্ট মেয়ে ছিল। ও সব সময় সেজে গুজে থাকতো। কখনো ঠোঁটে লিপস্টিক, হাতে হাতে একগুচ্ছ চুড়ি ছাড়া দেখিনি। ইয়াসমিনের বাবা ছিল এই এলাকার চেয়ারম্যান। আমি যখন বিয়ের প্রস্তাব নেই, ইয়াসমিনের বাবার কাছে যাই, উনি সরাসরি না করে দেয়। ইমরুলের কাছে উনি মেয়ে বিয়ে দেবে না। তখন তোর দাদা শ্বশুর মারা গিয়েছিল। আমাদের ফ্যামিলি ক্রাইসিস চলছিল। আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই ইয়াসমিনকে তোর নানা শ্বশুর বিয়ে দিয়ে দেয়। এতে ইমরান ক্ষিপ্ত হয়ে বলেছিল, আমি এই চেয়ারম্যানের 3 মেয়ে থেকে 1 মেয়েকে বিয়ে করবই। তা নিয়ে আগে থেকে ইমরুলকে পছন্দ করতো। তাই ইয়াসমিন বিয়ের কদিনের মধ্যেই ইমরুল তানিয়াকে বিয়ে করে ফেলে। কিন্তু তানিয়ার সাথে বনিবনা কখনো ভালো হতো না ইমরুলের। সবসময় মানসিক অশান্তিতে রাখতো ইমরুলকে। হঠাৎ একদিন আমার ইমরুল আমাদের থেকে ছেড়ে কোথায় চলে গেল, তার কখনো কেউ খুঁজে পেলাম না। দেখতো, একদিন আমাদের চলার মতো টাকা পয়সা পর্যন্ত ছিল না। তখন আমরা খুব সুখে ছিলাম। যখনই টাকা পয়সার হাতে আসা শুরু করলো, সংসারটাও জমার অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। হাবিবা বেগম কথাগুলো বলে কাঁদছে। অতসী খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, দাদিমা, আমাকে দাদার বাবার ছবি দেখাতে পারবে? কেন পারবে না? তুই বস, আমি ছবি নিয়ে আসছি। অতসীকে বসিয়ে খাটের নিচ থেকে একটা সুটকেস বের করে। উপর থেকে খুব ময়লা জমে আছে। অতসী উঠে গিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিল। হাবিবা বেগম চাবির গোছা বের করে চাবি দিয়ে সুটকেস খুলল। অতসীকে বের করে একটা অ্যালবাম দিল। প্রথম পাতা খুলতেই দাদিমা বলল, এটা তোর দাদা শ্বশুর। অতসী হেসে বলল, বেশ মানিয়েছে তোমাদের দুজনকে। কি সুন্দর কাপল পিক তুলেছ, কিন্তু ছবিটা সাদা কালো। হাবিবা বেগম হাসি দিয়ে পরের পাতা উল্টিয়ে বলল, এটা হলো তোর শ্বশুর। অতসী মন দিয়ে দেখলো, খুবই স্মার্ট উনি। একটা প্যান্ট পরা, তাও আবার অনেক লুজ, কিন্তু টাকনোর উপরে মাথায় টুপি দেওয়া। অতসী হাসি দিয়ে বলল, অনেক আগের ছবি, তাই না দাদিমা? তাও এটা রঙিন। হাবিবা বেগম আরেকটা পাতা উল্টাতেই একটা মেয়ের ছবি বের করে দেখালো। এটা হলো ইয়াসমিন। অতসী ছবিটা দেখে থমকে যায়। উনি দেখতে অনেক সুন্দর। ছবিটার ওপর হাত বুলিয়ে অতসী জিজ্ঞেস করে, আচ্ছা দাদিমা, এখন ইয়াসমিন আন্টি কোথায়? ওনাকে তো একবারও আসতে দেখলাম না। ইয়াসমিনের বিয়ের 6 মাস পরই অন্তঃসত্ত্বা অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে। নতুন বউ কোথায় গো তুমি? সারা বাড়ি খুঁজে আসলাম। রানুকে দেখে অতসী উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তোমার মা এসেছে। অতসী এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। অতসী তার মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করে, মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে আগে বলতো? আমি এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দিবে না মা। অতসী, কি হয়েছে খুলে বলবি তো? তানিয়া বেগম হাসি দিয়ে এসে বলল, বোঝেনি তো, আজকালকার ছেলে মেয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, এর জন্য অতসী এমন করছে। মা, আমি চলে যাব বললাম তো। অতসী, বস এখানে। শুনে না পা, আপনার মেয়েকে একটু বোঝান। স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ই, তাই বলে কি চলে যেতে হবে নাকি? এটুকু বলেই তানিয়া বেগম চলে গেল।
অতসীর মা অতসীকে টেনে এনে সোফায় বসালো। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ইফাজের সাথে কি রাগারাগি হয়েছে? মা, রাগ তো সবার সাথে করা যায় না। তাহলে কি ইফাজ বকা দিয়েছে? মা শোনো, আমি অত কিছু বলতে পারবো না। আমি এই সংসার করতে চাই না, আমার ডিভোর্স লাগবে। অতসী, মা জোরে চিৎকার করছো কেন? তুই জানিস তো তোর বাবার অবস্থা, তোর বাবা অসুস্থ। তো কি আমি এখানে ওদের অত্যাচারে পড়ে মরবো নাকি? কত কষ্ট করে বিয়েটা দিয়েছি, বিয়ের কদিন পার না হতে ডিভোর্সের কথা কেন বলছিস মা? অতসী শাড়ি সাইডে সরিয়ে পরে ফেলা জায়গাটা দেখলো। মা, এটা দেখে তুমিও বলবে এখানে থাকার জন্য? অতসীর মার সাথে সাথে ইফাজকে ডেকে সামনে আনে। ইফাজ, আমার মেয়েটা খুব আদর করে বড় করেছি, তুমি এটা কি করেছো? ইফাজ কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিয়ে নিচে করে দাঁড়িয়ে আছে। উত্তর দিচ্ছে না কেন? আমার পায়ে ধরে আমার মেয়েকে বিয়ে করেছো। এতটা অত্যাচার করবে জানলে তোমার হাতে কখনো মেয়েকে তুলে দিতাম না। আসলে মা, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। শেষবারের মতো মাফ করে দিন, আর কখনো এমন হবে না। ইফাজকে অতসীর মা অনেক কথা বলল। ইফাজ এমনভাবে ক্ষমা চাচ্ছে, ক্ষমা না করেও কোনো উপায় নেই। অতসীকে সামনে নিয়ে অতসীর মা বসে আছে। মা রে, জন্ম মৃত্যু বিয়ে জীবনে একবারই হয়। এই সংসারটা ভেঙে গেলে কলঙ্কটা তোর গায়ে মাখবে। ইজাজ ছেলে মানুষ, সে আবার বিয়ে করে নেবে, কিন্তু তোর যদি বিয়ে হয় তাও সারা জীবন শুনতে হবে তোর আগে বিয়ে হয়েছে। আর সমাজের মানুষই বা কী বলবে? তুই একটু মানিয়ে নে মা। মা, আমি আর তো বিয়ে করব না, লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, তোমাদের অনেক সুখে রাখবো। দেখো, আমি জীবনে কখনো বিয়ে করব না। নিয়ে যাও না মা তোমার সাথে। অতসী, বিয়েটা ছেলে খেলা না, নিজেকে ওদের সাথে মানিয়ে নে। মা, তুমি এমনভাবে কি করে বলতে পারো? আমি এখানে ভালো নেই। আচ্ছা, এবারই শেষ। এরপর যদি ইফাজ কিছু করে তাহলে আমি নিজে তোকে বাসায় নিয়ে যাব। অতসী মায়ের সাথে আর কোনো কথা বলল না, দৌড়ে ছাদে চলে যায়। ছাদের এক কোণে বসে কাঁদছে, বেশ যন্ত্রণা করছে পোড়া জায়গাটাতে। অতসী বসে বসে ছাদের পাতা একটা একটা করে ছিঁড়ছে, সব রাগ যেন এই গাছগুলোর উপর ঝাড়ছে। হঠাৎ বাতাস আসতেই চুলগুলো খুলে উঠতে শুরু করলো। হাত খোপা করা ছিল, তাই সহজে চুলগুলো খুলে গেল। আস্তে 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 বাতাসের বেগ বাড়তে থাকে। অবদ্ধ চুলগুলো হুমড়ি খেয়ে এসে চোখের উপর পড়ছে। চুলগুলো সরানোর ব্যর্থ চেষ্টা অতসী করছে না। সরালেই বা কী হবে? আবার তো অবাধ্য হয়ে মুখের উপরই এসে পড়বে। অবাধ্য চুলগুলোর মতো নিজের জীবনটা শেষ হয়ে গেছে। বারবার ইফাজ নামক কালো অধ্যায় থেকে বের হতে চাইলেও বের হতে পারছে না। বৃষ্টির ছোঁয়া কল্পনাগুলো ছেড়ে বেরিয়ে আসলো। অতসী, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, নিজের দেহের পুড়ে যাওয়ার যন্ত্রণা, মনের বিশাল ক্ষত হওয়ার যন্ত্রণা, চোখের অবাধ পানি সব বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেছে। অতসী উঠে নিচের দিকে তাকালো। মাটির ভেজা গন্ধে চারপাশ ভরে গেছে। অতসীর বেশ বৃষ্টি পছন্দ। যখন বাবার বাসায় ছিল তখন বৃষ্টি আসলেই রান্না করতে খুব ইচ্ছে করত। যদিও অত ভালো রান্না করতে পারতো না, তাও 3 বোন মিলে মজা করে রান্না করতো। খেতে যেমনই হোক, রান্না করতে ভালো লাগতো। কিন্তু এগুলো সবই এখন স্মৃতি। নির্দিষ্ট একটা বয়সে মেয়েরা হয়তো বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমনটা মনে হওয়া কি কাম্য নয়? নিজেকে নিজে প্রশ্ন করে আকাশের দিকে তাকিয়ে নিচে বসে আছে। পাশে একটা চেয়ার ছিল, চেয়ারে মাথা ঠেকিয়ে অতসী চোখ বন্ধ করে আছে। বৃষ্টি ছেড়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো রান্না বসানো হয়নি। বাসায় এত মেহমান, কারো কি কোনো কাণ্ডজ্ঞান নেই? রেনুকে ডেকে কথাগুলো শুনিয়ে দিল তানিয়া বেগম। আপনি তো নিষেধ করেছেন আমাকে রান্না না করার জন্য, নতুন বউকে বলেছেন রান্না করার জন্য। তাহলে মহারানী এখন কোথায়? আমি খুঁজেছি, পাই নাই কোথাও। এখন আপনি খুঁজে দেখেন। ওর রুমে গিয়ে দেখ, পরে ঘুমাচ্ছে হয়তো মহারানী। গিয়েছিলাম, সুমি আপা আর ইফাজ দাদা ভাই ছাড়া আর কেউ নেই। কি বলিস? মরে টরে গেল নাকি? এই বাড়িতে মরলে আবার ঝামেলা, কেস টেস হবে, পুলিশ এসে জেরা করবে। আপদ একটা। আজকে মা নিয়ে গেলেও শান্তি পেতাম।
এগুলি বলতে বলতে তানিয়া বেগম ইফাজের রুমের দিকে ছুটে গেল। যে রানু চুপটি করে দাঁড়িয়ে আছে। এই মহিলার ভেতরে কি মানুষত্ব আছে? বারবার প্রশ্ন যাচ্ছে মনে। মেয়েটা মরে গেলে কিছু যায় আসে না, কিন্তু থানায় নিয়ে যেতে ভয়। এদের কি মৃত্যু হবে না নাকি কখনো? রানু ভয় পেয়ে গেল। মেয়েটা কোথায় গেল? খুঁজে না পাওয়া অবধি শান্তি হবে না তার। তানিয়া বেগম রুমে ঢুকতেই দেখে সুমি ইফাজের হাত ধরে বসে বসে মুভি দেখছে। তানিয়া বেগমকে দেখে সুমির রিয়াকশন ছিল, যদি পারতো তাহলে তানিয়া বেগমকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিত। কত নাটক করে ইফাজকে নিজের করে পেয়েছিল, এই মহিলাটা সে এখন দিবে সব মাটি করে। তানিয়া বেগম সুমির দিকে কিছুক্ষণ তাকিয়ে ইফাজকে বলল, তোর বউ কোথায় জানিস? ইফাজ উত্তর দেওয়ার আগে সুমি উত্তর দিল, তোর বউ কেমন শব্দ ফুপি, মেয়েটার নাম তো আছে, ওইটা বলে ডাকতে পারো। ইফাজ খুব শান্তভাবে উত্তর দিল, হবে হয়তো কোথাও। রানু তো খুঁজলো, পায়নি কোথাও। এবারে ইফাজ সুমির হাত জোর ছাড়িয়ে নিয়ে খুঁজতে চলে যায়। ইফাজ সব জায়গায় খুঁজে ছাদে যায়, কিন্তু ছাদেও পায় না। না পেয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই চোখ যায় সাইডে চেয়ারের দিকে। ইফাজ দৌড়ে গিয়ে অতসীকে ধরতে অতসী নিচে পড়ে যায়। ইফাজের সাথে সাথে তানিয়া বেগম ছাদে এসেছে। অতসীকে এভাবে পড়ে যেতে দেখে তানিয়া বেগম বলল, ইফাজ, মেয়েটা মরে গেল নাকি? মরে গেলে লাশ বাগানে পুঁতে ফেল। কথাটা শুনেই ইফাজ জোরে চিৎকার করে বলে, স্টুপিড মা, কি আবল তাবল বকছো? ইফাজ অতসীকে কোলে তুলে নেয়, দ্রুত রুমে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয়। ইফাজ অতসীর শরীর ভেজা, তো গায়ে ময়লাও লেগে আছে, এই বেডে কভারটা নষ্ট হয়ে যাবে ইফাজ। এবার ইফাজ বেশ রেগে বলল, একটা মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়েছে, আর তুমি ভাবছো বেড কভার নষ্ট হয়ে যাবে? ইফাজের এমন ব্যবহার দেখে তানিয়া বেগম রেগে রুম থেকে বের হয়ে যায়। মুখে ভালো করে পানি ছেটাতেই অতসীর জ্ঞান ফিরে আসলো। অতসীর জ্ঞান ফিরে আসতেই উঠে বসার চেষ্টা করে, চোখ খুলে চারপাশে চোখ বোলাতে দেখে কেউ নেই। একটু নড়ে চড়ে শুতেই শরীরে প্রচণ্ড জ্বর অনুভব হলো। নিচের দিকে তাকাতেই দেখলো ড্রেস চেঞ্জ করা ব্লু কালারের একটা শাড়ি শুধু শরীরে পেঁচিয়ে রেখে চলে গেছে কেউ। টেবিলের উপর ওষুধগুলো রাখলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। অতসী ইফাজের দিকে তাকিয়ে বলল, আমার ড্রেস চেঞ্জ কে করেছে? ইফাজ কিছু একটা ভেবে উত্তর দিল, বউ যেহেতু আমার, মানুষকে তো আর ছুতে দিব না। আমি শাড়ি পরাতে পারি না, তাই শুধু পেঁচিয়ে দিলাম। আমাকে উঠিয়ে আনলেন কেন, আর এত কদরই বা করছেন কেন? সেই উত্তর তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না, অযথা কথা বলে ফালতু সময় নষ্ট করতে চাই না। ও হ্যালো, কি বললে তুমি? আপনি যেটা বললেন সেটাই। আমি কি বলেছি মনে করে দেখুন। বড্ড বেয়াদব মেয়ে তুমি। ছেড়ে দিন, আদবে ভরপুর কাউকে বিয়ে করেন। এই শোনো, তোমার সাথে কথা বলার সময় নেই আমারও কোনো ইন্টারেস্ট নেই। নিজেকে আয়নায় দেখেছ? আপনি এতদিন বলেননি তো, তাই দেখিনি। ইফাজ আর কোনো কথা বলল না। কপালে কয়েকটা ভাঁজ ফেলে অতসীর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে চলে গেল নতুন বউ। ডাকটা শুনেই চোখ মেলে তাকালো অতসী। রানুকে দেখে মুখে হাসি ফুটলো তার। কেমন লাগছে এখন? এই তো ভালো, আমাকে হেল্প করুন তো। রানু বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি বলে ফেলো? ওই আলমারিতে দেখো, আমার একটা 3 পিস আছে, ওইটা হোয়াইট কালার, একটু বের করে দিবা? রানু ঝটপট করে আলমারি থেকে জামাটা বের করে আনলো। অতসী রানুর হেল্প নিয়ে জামাটা পরে ফেললো। রানু অতসীকে বসিয়ে চুলগুলো ভালো করে মুছে দিয়ে চলে গেল। ও শাড়িতে কেমন অস্থির লাগতো। কয়েকদিন শাড়ির মধ্যে পা লেগে পড়ে গেছিলাম। আগে কখনো শাড়ি পরে এতটা টাইম থাকিনি, তাই হয়তো এমন হয়েছে। রানু হাতে একটি প্লেট নিয়ে রুমে ঢুকছে। হাতে খাবারের প্লেট দেখে অতসী বলল, আমাকে ভর্তা করে দিতে পারবে রানু? কি ভর্তা খাবা, বলে ফেলো। রানু, ভর্তা বানাতে আমি প্রস্তুত রানীমা। কথাটা বলে রানু হাসি দেয়। অতসী ভ্রু কুঁচকে আর চোখে তাকিয়ে বলল, এটা কি বললে? দেখো না খালাম্মা তোমাকে মহারানী ডাকে রাগ করে, আর আমি রানী বলে সম্বোধন করলাম ভালোবেসে। তুমি তো আমার কাছে রানীর মতোই। এই বাসায় কেউ আমাকে যথার্থ সম্মান দিলে ওটা তুমি। এখন বলে ফেলো, কিসের ভর্তা খাবে? শুটকি মাছের ভর্তা আর কালো জিরা, আর ফ্রিজে যে মাছের আছে
তার ভর্তা করে নিয়ে আনো প্লিজ। তুমি 10টা মিনিট বসো, আমি করে আনছি। অতসী জ্বর হলেই এই ভর্তাগুলো বানিয়ে খাও তো মা। বেশিক্ষণ পর ভাবি আসবো। রোহানকে দেখে মনটা ভরে যায়। ইফাত যখন রুমে ঢুকে দেখতে পারলে তো আবার কোনো ঝামেলা পাকিয়ে বসে কে জানে। তাও মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আসুন, কেমন আছেন এখন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রাতে খেয়েছেন? এই তো খাবার চলে এসেছে, এখন খাবে। রানু হাতে ভর্তা নিয়ে হাজির। ছটফট ভর্তা দিয়ে ভাত মাখিয়ে অতসীকে খাইয়ে দিতে থাকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। ফর্সা মুখের নাকের উপর ফুলটা ঝলমল করছে। চুলগুলো ছেড়ে রাখায় মুখে সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর একটা মেয়েকে কিভাবে তার এত অত্যাচার করে, তাও মেয়েটা মুখ বুঝে সহ্য করে। রোহান কথা বলছে আর অতসীকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ইফাস রুমে ঢুকলো। রোহান কথা বলছে, অতসী হেসে হেসে উত্তর দিচ্ছে। ইফাস বিদ্যুৎ গতিতে অতসীর প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অতসীর মুখ চেপে ধরে। ভাইয়া, এটা কি করছো? ভাবি ব্যথা পাচ্ছে তো? ভাবি ব্যথা পাচ্ছে নাকি তুই ব্যথা পাচ্ছিস তা তো দেখতেই পাচ্ছি। ভাইয়া, তুমি কি পাগল? এত নিচু মন মানসিকতা। রোহান, তুই চলে যা আমার সামনে থেকে। আমার বউয়ের আশেপাশে কখনো আসবি না। বউ কাকে বলছো ভাইয়া? অত্যাচারের পাত্র বলতে পারো। আসার পর থেকে দেখছি ভাবিকে তোমরা কিভাবে রেখেছো। একটা মানুষ এত মানসিক শারীরিক অশান্তির মধ্যে কিভাবে থাকতে পারে বলতে পারবা? আমার বউ আমাকে বুঝতে দে। রোহান আর কোনো কথা বলল না, রুম থেকে বের হয়ে গেল। রানু বেগম এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে যদি অতসীর গায়ে আবার হাত তুলে। ইফাজ রানুর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দাঁড়িয়ে তামাশায় দেখছেন এখানে? যান, আপনার কাজ করেন। যাচ্ছি ভাই, যান। ইফাজ অতসীর সামনে গিয়ে বলল, এই ড্রেস পরছিস কেন? ভুল হয়েছে, এখন থেকে বাথরুমে গেল ও আপনার অনুমতি নিয়ে যাব। সবসময় ঠোঁটের সামনে কথা প্রস্তুতি থাকে। আমি কথা বলতে লেট হতে পারি, কিন্তু তোর উত্তর দিতে লেট হয় না। এখন কি কথাও আপনার অনুমতি নিয়ে বলবো নাকি? আর একটা কথা বললে। অতসী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি থাপ্পড় মারবেন তো? রোহানের সাথে কথা বলবি না। আপনি যখন সুমির সাথে ঢলাঢলি করেন আমি কিছু বলি? সুমি আমার বোন, রোহানও আমার ভাইয়ের মতো। ভাই থেকে বড় হতে বেশি সময় লাগে না, বোন থেকেও বউ হতে বেশি সময় লাগে না। ইজাজ থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়াতেই অতসী হাতটা ধরে ফেলে। সাবধান ইজাজ চৌধুরী, মেয়েরা যেমন সহ্য করতে পারে তেমনি প্রতিবাদও করতে জানে। যেভাবে ভালোবাসতে জানে, কষ্ট পেলে সেভাবে আঘাত করতেও জানে। কিন্তু মেয়েরা তো মায়ের জাত, তাই সবসময় তাদের অগ্নিরূপটা দেখায় না। এমন কিছু করবেন না যাতে আমি আপনার ভালোবাসা ভুলে গিয়ে আঘাত করার জন্য অগ্রসর হই। মুখে কথা ফুটেছে বেশ, তাই না? তো কি করবেন? সময় হলে সব দেখবি কি করি আর না করি। ওকে, আশায় থাকলাম আপনার সিনেমা দেখার। সিনেমা মানে? আপনি যা দেখাবেন তা সিনেমার থেকে কম হবে না, আমি শিওর। গায়ে হাত তুলতে যাচ্ছি না, কথাটা বলেই ইফাস রুম থেকে বের হয়ে যায়। অতসী পাশে রাখা টেবিলের ওপর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ে। এত মানসিক অশান্তি আর নিতে পারছে না, এখান থেকে বের হতে পারলেই শান্তি। বেশ কয়েকদিন কেটে গেল। রোজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো, গোষ্ঠী সদ্য লোকের সকল কাজ করে দেওয়া, দুপুরে রান্না, সবাইকে খাবার খাওয়ানো, আর রাতে ক্লান্ত শরীরে একটা অমানুষের শয্যার সঙ্গী হওয়া। কারণে অকারণে কথা শোনা, শারীরিক অত্যাচারের মধ্য দিয়ে অথচ নিজেকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করছে, তাও কেন জানি অমানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পেরে উঠছে না। সহ্য করো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। নায়িকাদের মতো ছাদে বসে বসে যে ঢং করছো, তো বাসার কাজ করবে কে? কথাটা শুনেই পিছনে তাকিয়ে দেখলাম সুমি। আমি নায়িকা হলে তুমি খলনায়িকা, মিলিয়েছে ভালো। তোর মতো বেয়াদব মেয়ে আমার বাপের জন্মে দেখিনি। নাও, তোমার জন্মে দেখে নাও, যা নিচে গিয়ে কাজ কর। তোমার খাইও না পড়িও না, তাহলে তোমার কথা কেন শুনবো? তুমি তো এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছ, এই যে আসছ আর যাওই না। তুই আমাকে কি বলবি? তোকে যদি এই বাসা থেকে না বের করেছি তাহলে আমার নামও সুমি না। যাও প্লিজ, আমাকে এই বাসা থেকে বের করে দাও, আমি নরক থেকে বের হতে চাই।
সুমি দৌড়ে নিচে চলে গেল। ও আস্তে আস্তে নিজের দিকে যেতে লাগলাম। প্রায় দুপুর হতে চললো, রান্না বসাতে হবে। ইদানিং সুমি আমার সাথে আঠার মতো লেগে আছে। আল্লাহ আমাকে এ কোন পরীক্ষায় ফেলেছে কে জানে। আমি কিচেনে ঢুকে সবজিগুলো ফ্রিজে থেকে বের করলাম। রানুকে ডাকতে বাহির যেতেই আমার শাশুড়ি সিংহের মতো গর্জন দিয়ে বলল, তুই সুমিকে কি বলেছিস? কিছু বলিনি মা। হঠাৎ উনি আমার চুলের মুঠিতে ধরে আমাকে টানতে টানতে রুম থেকে বের করে দেয়। ব্যথা সহ্য করতে না পেরে আমি ওনার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই উনি নিচে পড়ে যায়। নিচে পড়েই জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। মায়ের কান্না শুনে ইফাস দৌড়ে রুমে এসে বের হয়ে আসে। ইফাস বের হয়ে ওনাকে উঠিয়ে রুমে নিয়ে যায়। আমি এখনো দরজার বাহিরে বসে বসে কাঁদছি। বেশ কিছুক্ষণ পরে ইফাস এসে আমার চুলের মুঠিতে ধরে টানতে টানতে বলল, আমার মাকে মেরে আবার নাটক করছিস। গেটের সামনে মেন রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যায়। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার মাকে মেরেছিস। আমার বাসায় তোর আর কোনো জায়গা হবে না। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। আমি ওনাকে মারিনি, উনি তো আমার মায়ের মতো। তোর আর কোনো নাটক আমি দেখতে চাই না। ইফাস দারোয়ানকে বলল গেট লাগিয়ে দিতে। দারোয়ান গেট লাগিয়ে দেয়। আমি চোখ মুছে বসা থেকে উঠে পড়ি। পাশে স্যান্ডেলও নেই। এই রোদে রাস্তা গরম হয়ে আছে। একটা পা ফেললে মনে হয় পাটা পুরো নিচ দিয়ে পুড়ে যাচ্ছে। তাও এসব যন্ত্রণা মনের যন্ত্রণা থেকে তুচ্ছ মনে হচ্ছে। অতসী বাড়ির ভেতরে ঢুকেই মা বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। অতসীর মা দৌড়ে এসে মেয়ের অবস্থা দেখে অবাক হয়ে যায়। অতসীকে রুমে নিয়ে যায়। অতসীর মা সাথে সাথে অতসীকে জিজ্ঞেস করে কি হয়েছে। অতসী কিছুক্ষণ চুপ করে থাকে। চুপ করে থাকতে দেখে শিমুনিল দুজনে নিষেধ করে এখন কিছু জিজ্ঞেস করার জন্য। অতসীকে ওয়াশরুমে দিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে নীলু। অতসীর মা ইফাজকে ফোন দিয়ে ঘটনাটা জানতে পারলো, কিন্তু অতসীর মায়ের বিশ্বাস হচ্ছে না অতসী এমন কাজ করবে। না, কখনোই না। অতসী কখনো বড়দের গায়ে হাত তুলবে না, সে যতই অপরাধ করুক না কেন। মেয়েকে ছোট থেকে বড় করেছে, কখনো তো এমন হয়নি। অতসীকে আদর করে ডেকে যে কাজটা দিত তা কষ্ট হলেও করে দিত, যা বলতো তাই শুনতো। বড় হয়েও কোনো কাজের অবাধ্য হয়নি। অত লক্ষ্মী মেয়ে কি কখনো কাউকে মারার মতো কাজ করতে পারে? রাতে হঠাৎ অতসী জ্ঞান হারিয়ে ফেলে। শরীরটাও দুর্বল, তাই বাসায় একটা ডাক্তার ডাকলো। ডাক্তার এসে বসে চেক আপ করার পর যা বলল তার জন্য কেউ প্রস্তুতি ছিল না। উনি প্রেগনেন্ট, প্রায় 3 মাস হয়ে যাচ্ছে। ওনার খাওয়া দাওয়াতে অনেক অবহেলা করেন। ঠিক মতো পুষ্টিকর খাবার খাওয়াবেন। আর কিছু টেস্ট লিখে দিয়ে গিয়েছি, তা করাতে ভুলবেন না। কথাটা শুনে অতসীর চোখ দিয়ে স্রোতের মতো পানি গড়িয়ে পড়ছে। এতটা কেয়ারলেস নিজের ভেতরে ছোট একটা প্রাণ বেড়ে উঠছে, তা একটু গুণ অক্ষরও টের পায়নি। ওই পাষাণ অত্যাচারী বংশের বাচ্চা হওয়ার থেকে না হওয়া ভালো ছিল। গর্বের কলঙ্ক এটা। অতসী কথাটা শোনো জোরে চিৎকার করে ওঠে। মাও আমার সন্তান। ওর পিতার পরিচয় যাই হোক না কেন, আমি ওর মা। এখন এই সন্তান রেখে কি করবি? তুমি যখন আমাকে গর্ভধারণ করেছিলে তখন কি একবারও ভেবেছিলে আমাকে তোমার পেটে রেখে কি করবে? তুই আরে এ বাচ্চাটা এক নয় অতসী। অতসী খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? তোর বাবার সাথে বরাবরই আমার সম্পর্ক ভালো ছিল। আমাকে অনেক যত্ন নিত, সেখানে ইফাস তোর ছায়াটাও সহ্য করতে পারে না। তারপর তোরা দুজনে ডিভোর্সের কথা ভাবছিস। ডিভোর্স হয়ে গেলে এ বাচ্চাকে খাওয়াবি কি? আল্লাহ কাউকে সৃষ্টি করলে তার রিজিকও দিয়ে দেয়। আল্লাহ সবার রিজিকের মালিক। তোমাকে এগুলো না ভাবলেও চলবে। তাও সেই তো আমাদের ঘাড়ে এসেই পড়বি। মা, চিল্লিয়ে কি হবে? আমাদের ঘাড়েই তো চেপে বসবি। ডিভোর্স তো হলোই না, তার আগে তোমার এত চিন্তা? মেয়ের মা হলে বুঝবি কত জ্বালা। তার থেকে ভালো ডিভোর্সের প্রয়োজন নাই। বাচ্চাটা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হয়তো বাচ্চাটা তোদের সম্পর্ক আবার জোড়া লাগাতে পারে। মা, হয়েছে, অনেক বলেছ, এখন আর সামনে থেকে যাও। অতসী বালিশে মুখ গুজে কাঁদছে। কাঁদবেই বা না কেন? যখন শুনেছিল মা হবে তখন তো মনের ভেতর সুপ্ত অনুভূতিগুলো নাড়াচাড়া দিয়ে উঠেছিল। এমন অনুভূতি এটুকু জীবনে কখনো অনুভব হয়নি। হয়তো ইফাস অনেক অত্যাচার করেছে, কিন্তু বাচ্চাটা তো আল্লাহর দান।
অতসীর কত শত স্বপ্ন বুনতো বিয়ের আগে, ছোট্ট একটা সংসার হবে, মা হবে, ছোট ছোট হাত পাগুলো বারবার ছুঁয়ে দেখবে, ছোট মুখটাকে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেবে। আর যখন কান্না করবে তখন হাজার গল্পের ঝুড়ি খুলে বসবে, আদর করে বুকে জড়িয়ে সে কি আনন্দ। আর বড়টা খুব আদর করবে, প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে আর যাই হোক ভালো করে দুটো কথা বলবে। কিন্তু সবার ভাগ্য তো আর এক নয়। অতসী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, এত কষ্টের মধ্যেও কেন জানি আনন্দ লাগছে। আসার পর থেকে কেউ একবার কল দিয়ে জিজ্ঞেস করেনি কেমন আছে। নিজেই নিজের বোকামির কথা ভেবে হাসি পাচ্ছে। যার বাসা থেকে বের করে দিল তারা নাকি আবার কল দিয়ে জিজ্ঞেস করবে কেমন আছে। আপু তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে হাসছিস কেন? অতসী হঠাৎ করে শব্দ পেয়ে শুনে ভয় পেয়ে গেল। পেছনে ফিরে দেখলো শিমু। অনেকদিন হাসা হয় না, তাই একটু হেসে দেখলাম। বাবা ডাকছে কখন থেকে, তুই শুনিসনি? না তো। আচ্ছা তুই যা, আমি বাবার কাছে আসছি। আমি মাথায় ওড়নাটা দিয়ে বাবার রুমের দিকে পা বাড়ালাম। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইতেই বাবা জোরে কেঁদে উঠলো। আমি দ্রুত গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। মা রে, আমি তোকে এই আগুনের মধ্যে ফেলেছি, তুই আমাকে মাফ করে দিস। আমার কোনো দোষ নেই বাবা, আমার ভাগ্যে যা ছিল তাই। কোনো বাবা মাই চায় না তার সন্তান কষ্টে থাকুক। তুই আর ওই বাড়িতে পা রাখিস না মা। নিজে তো কামাই করতে জানো না, আবার মেয়েকে বলছো শ্বশুর বাড়ি না যেতে। দুইটা মেয়ে আছে, বিয়ে দিতে হবে, সে খেয়াল কি আছে তোমার? মা বাবাকে কেন বকছো? বললাম তো আমি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকবো না। শোনো মেয়ে, এত কিছু করে লাভ নেই। ইফাজ আসলে সোজা চলে যাবে। মেয়েদের এত তেজ থাকা ভালো না। অথচ কিছু বলে না, শুধু চোখ মুছে রুম থেকে বের হয়ে আসে। মা তো খারাপ কিছু বলেনি, ভয় পাচ্ছে আমি আমার সন্তান বাড়তি খরচ হয়ে দাঁড়াবো তাই। ভাগ্যে কি কোনো পরিবর্তন হবে না? কিন্তু যাই হয়ে যাক, ওই বাসায় আমি যাচ্ছি না, তা শিওর। হঠাৎ ফোন বেজে উঠতেই রিসিভ করলো মা। কিছুক্ষণ কথাই বলে ফোনটা আমাকে দিল। হয়তো ইফাস হবে তাই ফোনটা ধরতে চাইনি। মা জোর করে আমার কানে দিয়ে চলে গেল। কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না। দাদিমা কল দিয়েছে। কেমন আছিস দাদি তুই? এই তো দাদিমা ভালো। আর কত রাগ করে থাকবি? এবার তো বাসায় চলে আয়। সবার ভাগ্যে কি আর সব সুখ থাকে বলো? কদিন পর বাচ্চার মা হবি, এখন সব রাগ অভিমান ভুলে তুই চলে আয়। আমি আসিনি দাদিমা, বিনা অপরাধে বের করে দেওয়া হয়েছে। নিজের সংসারে ধরে রাখতে হয়, বিয়ে হলে কত ঝড়ঝাপটাই কাটাতে হয়। যদি ইফাস ঠিক থাকতো তাহলে সংসার ধরে রাখার চেষ্টা করতাম। যে সংসার আমার না, তা ধরে রাখার কোনো প্রশ্নই আসে না। অতসী চলে আয় বোন, এসব জেদ করিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ইফাস পরিবর্তন হবে, ইফাস পরিবর্তন হবে তা আমি জানি, কিন্তু আমি চলে যাওয়ার পর। আচ্ছা দাদিমা রাখি, পরে আবার কল দিব। এটুকু বলেই কেটে দিলাম। যত কথা বলবো তত এসব শুনতে হবে। দুপুরের খাবার খেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি, অমনি কল বেল বেজে উঠল। আমার শরীরটা ভালো নেই তাই আমি উঠলাম না, আগের ন্যায় চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। অতসী ডাকটা শুনে চোখ মেলে তাকাতেই দেখলাম ইফাস এসেছে, সাথে আরেকটা লোক। ইফাস আমার দিকে তাকিয়ে বলল, ডিভোর্স চাচ্ছিলে না, তার আগে আমার টাকাটা নিয়ে নাও, দিয়ে নাও। কিসের টাকা? নেকা সেজো না, খুব ভালো করে জানো কিসের টাকা। টাকা দেওয়ার সময় তো আমাকে দেননি, তাহলে আমার কাছে টাকা খুঁজছেন কেন? তোমার মা তো নিয়েছে, তাহলে মায়ের কাছে খুঁজুন। ইফাজ, বিয়েটাকে তুমি ছেলে খেলা মনে করো না। অতসীর পেটে তোমার বাচ্চা, এখন ডিভোর্সের কথা বলছো? বাচ্চা মানে? নিজের বইয়ের প্রতি তো কোনো খোঁজই নেই। বাচ্চা তো কি হয়েছে, আমার বাচ্চা আমাকে দিয়ে দিক, শেষ হয়ে গেল ঝামেলা। কেন আপনাকে দেব? তোমার এখনো সেই ক্ষমতা হয়নি আমার বাচ্চা নিজের কাছে রেখে মানুষ করা, নিজেই তো খেতে পাবে না। অতসী হেসে বলল, আমি যেহেতু 10 মাস নিজের পেটে রাখার ক্ষমতা রাখি, তাহলে বাকি সময়টাও আমার কাছে রাখতে পারবো, তা সময়ে দেখা যাবে। হ্যাঁ তা তো অবশ্যই, সময় একদিন আপনাকে আমার থেকে খারাপ পরিস্থিতিতে ফেলবে। এত টাকার অহংকার তখন কিছুই থাকবে না। অভিশাপ দিচ্ছ নাকি? সেই সাধ্য কি আমার আছে? এসব না বলে উকিল নিয়ে এসেছি, ডিভোর্স পেপারে সাইন করে দেন। শরীয়ত মোতাবেক অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দিলে তা তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তালাক কার্যকর হয় না।